হ্যালো, টেস্টিং টেস্টিং। হ্যালো হ্যালো। হ্যাঁ, পাইছে ভাই। আচ্ছা, টেস্টিং দিয়ে চালু হোক। এই আইকনটা আসতেছিল না তো। আচ্ছা, তো ভাই, আপনাদের অনুমতি নিয়ে শুরু করলাম। এটা হচ্ছে আমাদের ক্লাস 4। অন্য কিছুতে যাব না, আমরা গরিব মানুষ। ফেক নেম সিএসবি একটা কপি আছে। আমি কপি কেন রাখছি, এটা আমি চাচ্ছি না নষ্ট হইতে। অরিজিনালটা কোনো কারণে নষ্ট হয়ে যাক। কারণ সিএসবি ফাইল আসলে কমা সেপারেটেড ভ্যালু। এটা যদি আমরা সাইজটা দেখি, মোটামুটি বড় 28 এমবি। 28 এমবি টেক্সট ফাইল মানে অনেক বড় একটা ফাইল। অনেক ডাটা আছে এখানে। তো আমি কি মনে করি, এটা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলাম। এক একজনের পিসিতে এক এক ধরনের আচরণ করবে। কারো পিসিতে এক্সেলে ওপেন হবে, কারো নোটপ্যাডে ওপেন হবে, কারো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হবে, কারো ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। যার যেটা ডিফল্ট দেওয়া আছে। তো আমার ক্ষেত্রে এটা এক্সেলে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে এটা ডাটা সেটের নাম ফেক নেম। মানে হচ্ছে এখানে যত ডাটা আছে এগুলো আসলে সব ফেক। রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে। এখানে মূলত এই আবহাওয়াটা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে অনেক ডাটা যদি আপনি টেক্সট ফাইলে নেন, তাহলে টেক্সট ফাইলে আপনি কোনো না কোনো একটা ফরম্যাটে নেবেন, ধরেন কমা সেপারেট করে নিলেন। তো ডাটার মধ্যে একটা ডাটা থাকতে পারে না, অ্যাড্রেস, সেখানে কমা থাকতে পারে না। তখন কিন্তু কলামের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেল। তো এইখানে এরকম কোনো প্রবলেম হয়েছে কিনা, যেহেতু নাম্বার আছে, জেন্ডার আছে, আমরা কোনো অ্যানালাইসিস করবো না, শুধু দেখার জন্য। গিভেন নেম, এটা কি? ও, মিডল ইনিশিয়াল, ওকে। সারনেম, অ্যাকাউন্ট, সিটি, স্টেট। হ্যাঁ, অনেক ডাটাই আছে। বার্থডে আছে। বার্থডে যখন সিএসভি ফাইলে ডাটা থাকে, তখন এইখানে এক্সেলে যখন ওপেন হয়, তখন এই এক্সেল খুব জঘন্য একটা কাজ করে ফেলে। ডেট মানটা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলে, অনেক সময় না, সবসময় করে ফেলে। এবং এমন একটা মিক্সিং করে ফেলে যে আপনি কোনোভাবেই আগের ডাটাতে ফেরত যেতে পারবেন না। এটাও এখানে একটা ইস্যু। তাহলে এখানে তো দেখেও বোঝার উপরে আসলে কোনটা ভুল হয়েছে। তারপরে সিসি নাম্বার, মেবি ক্রেডিট কার্ড নাম্বার হবে, আমি শিওর না। তাহলে এটা এক্সপ্যান্ড করলে আমরা দেখতেছি, ওহো, আহ, যে একদম ডাটা শেষ করে দিছে। ক্রেডিট কার্ড নাম্বার হচ্ছে 16 ডিজিটের একটা নাম্বার হবে। তো অনেক বড় নাম্বার দেখে ও ওইখানে নিয়ে আসছে। এখন আমার তো অরিজিনাল ডাটা আর পাচ্ছি না, ওপেন হয়ে গেছে গেছেই। ওকে। তারপর মোটামুটি কলাম অ্যালাইনমেন্ট আমাদের দেখা মতে সব ঠিকঠাক আছে। কিছু জায়গায় আমরা তো নর্মাল ইয়ে করি, তাই না? আমাদের যদি অনেক দ্রুত যোগ করতে বলে, আমি বললাম যে 276 আর 510 যোগ করেন। তা আপনি কি করবেন? ওইদিকে 10 বাদ দিবেন, এদিকে 76 বাদ দিবেন। 500 2 700, এবার 76 10 86, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই টাইপের টেকনিক আমরা সবাই জানি, টুকটাক শিখে ফেলি, তাই না? তো এইখানেও চোখের দেখার একটা টেকনিক আছে অভ্যাসগত, যে আমি দেখতেছি এই ডাটা টাইপটা সেম, এই ডাটা টাইপটা সেম, ডাটার একটা প্যাটার্ন আছে না? এটা দেখে যদি আমি একটা টান দিই বা স্ক্রল করি, এই 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 চোখের দেখা মনের দেখা একটা গান ছিল মনে হয়, তাই না? তো এইখানে ধরা পড়ে গেছে। দেখেন, এইখানে আজ যাই হোক ও প্লাস আসবে না। ও প্লাস মেবি আমার জানার মতো ব্লাড গ্রুপ। এই তো অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে। তার মানে এখানে কিছু না কিছু ঝামেলা আছে। এখন এই ঝামেলাগুলা পাবো কিভাবে? নরমালি যদি এই ঝামেলা না হয়, ফরম্যাট আমি না হয় কষ্ট টষ্ট করে করে নিলাম। বাট এখানে 28 মেগাবাইট ডাটায় এই অবস্থা। 28 গিগাবাইট হলে আপনি আসলে চোখের দেখা এটা দেখা বা এইভাবে ফিক্স করা সম্ভব না। কত স্ক্রল করবেন, তাই না? পোষা একটা বিড়াল থাকলে ওকে বললেন এটা স্ক্রল করতে থাকো, আপনি কত টাকায় থাকবেন? কোনোভাবে এটা ম্যানুয়ালি সম্ভব না। তাহলে এখানে আসলে সিএসভি ফাইল ছোট হোক বড় হোক, আমরা এইভাবে কখনোই ওপেন করব না, কখনোই না। তাহলে কপিটা আমি কিন্তু সেভ করে নিই, আমরা জাস্ট এক্সেল ওপেন করব। এবার আমরা ফাইলে যাব, আমরা যাব হচ্ছে ইম্পোর্ট। খালি ইম্পোর্ট কই রে? ইম্পোর্ট থাকার কথা তো। না, আচ্ছা, ফাইল ওপেন, ওপেন করে যদি অপশন দেয় তো ভালো, না দিলে আরো ভালো, আমরা অন্য কিছু শিখবো। মনে হয় সে ক্যাচ করতে পারছে যে এটা এক্সেল ফরম্যাট না। সিএসভি ওপেনিং পেক নেম, ওই কোন একটা উইজার্ড আসছে, হ্যাঁ, আর একটা তো ওপেন করছে। তো এইবার একটু দেখি। না, মানে এখানে ইম্পোর্ট আছে ভাইয়া। হ্যাঁ, আমি ভুলে গেলাম। আমি আসলে 19-এ দেখছি, এখানে এসে আমি কট খেয়ে গেছি।
ক্র্যাক নিবি কেন? তুই ইনস্টল করে আনবি, আমি তোকে সিডি কি দিয়ে দিতাম। ডাটা ফ্রম টেক্সট আমরা এখানে ইয়ে করি, এখানে গেট ডাটা আছে, পাওয়ার বিআই এর অনেকটা এই ফরম্যাটেই আছে, সেম জিনিসই পাওয়ার বিআই তে দিছে, এক্সেলেও দিছে। তো ইম্পোর্টটা আমি খুঁজে পাচ্ছি না, আপনারা খুঁজে পেলে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলে এখানে যে বাকি উইন্ডোজটা আসবে ওখানেও সেম উইন্ডো আসবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আমি এটা ইম্পোর্ট দেখে পার করতে চাইছিলাম, কপালে সইল না। তো ফ্রম টেক্সট আমরা দিই, ফ্রম টেক্সট দিয়ে আমরা ডেস্কটপে যাই। সবসময় আমরা ছোট ডাটা হোক বড় ডাটা হোক এইভাবেই নিব। হ্যাঁ, এইবার দেখেন, এইবার সে একটা উইন্ডোজ দিছে, এবার সে বুঝতে পারছে যে না ডাটাটা একটু ফরম্যাট বা ইয়ে করতে হবে। নিচে স্যাম্পল ডাটাটা আছে, ডেলিমিটার ক্যারেক্টার সাসেস কমা অর ট্যাব সেপারেট ইজ ফাইল, তার মানে প্রত্যেকটা কলাম যে সেপারেট করে কমা দিয়ে অথবা ট্যাব দিয়ে অথবা অন্য কোনো কাস্টম ক্যারেক্টারও হইতে পারে, এটা হচ্ছে ডেলিমিটার। আর ফিক্সড ওয়াইড, আচ্ছা ওয়াইড দরকার নাই, ফিক্সড ওয়াইড আমরা কখনোই দিব না। ওকে, জিরো হচ্ছে না। আচ্ছা, আমরা যদি প্রথম থেকে কয়টা রো বাদ দিতে চাই, ওকে, আমার আপাতত এখানে তেমন কিছু করার নাই, তাই না? আমি জাস্ট নেক্সট দিই। ডেলিমিটার আমার ট্যাব না, ডেলিমিটার হচ্ছে আমার কমা। তার এই টিক দেওয়ার আগে দেখেন ডাটাটা, সে সমস্ত ডাটাটা একটা কলামে ধরে নিছে, কারণ বাই ডিফল্ট তার ডেলিমিটার হচ্ছে ট্যাব। ট্যাবটা আমি উঠাই দেই অথবা আমি মাল্টিপলও সিলেক্ট করতে পারি যে আমার ডেলিমিটার ট্যাব আছে, কমা আছে, এরকমও থাকতে পারে। দেখ আমি কমাটা ধরি, তাহলে আমার কলামটা চলে আসছে। তাহলে কলাম সে ধরে ফেলছে, আমি শুধু স্ক্রল করব রাইটে। ওকে, চোখের দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, তারপরে শেষে যাওয়াই ভালো। সবচেয়ে ভালো উপায়, শর্টকাট উপায়, শেষে যদি কোনো দেখেন যে এক্সট্রা কলাম আসছে, যেটা সাধারণত ব্ল্যাঙ্ক হবে, নাল হবে, এরকম এক্সট্রা কলাম আসছে, তার মানে বুঝবেন হ্যাঁ ডাটা ভেঙে গেছে, এক্সট্রা কলামে চলে গেছে। আপাতত এক্সট্রা কলামে যায় নাই, যেহেতু এক্সট্রা কলাম আসে নাই। কারণ এর মধ্যে কি ঝামেলা হয়েছে, কিছু একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, আপাতত চোখের দেখে আমার এটা মনে হচ্ছে এই সেই। ওকে, টেক্সট কোয়ালিফায়ার মনে হচ্ছে কোনো স্ট্রিং যদি থাকে, সিএসভি ফাইলটা যে বানাইছে সে হয়তো বা যদি ভিতরে কমা থাকে, এই থাকে ওই থাকে, ওইটাকে ডাবল কোটেশনের ভিতর আবদ্ধ করে দিছে, যে ডাবল কোটেশন শুরু আর শেষ, এর মাঝখানে যদি কমা থাকে ওইটাকে রিকগনাইজ করবে না। তো এরকম কোনো ক্যারেক্টার থাকলে আমরা সেটা দিয়ে দিব। তো বাই ডিফল্ট এটা ডাবল কোটেশনই হয়, সেটা আমরা সবসময় সিলেক্ট রাখবো। আর অন্য কিছু দেখার কিছু নাই, সব নর্মাল। নেক্সট, খুব বেশি কাস্টমাইজ বা সিকিউর ফাইল হলে আদার, হয়তো আপনাকে বলে দিবে 3টা পাইপ সাইড, এরকম অনেকে করে, সেটা আপাতত আমাদের দরকার নাই। ওকে, এইবার কোন কোন কলামটা আপনি কি কি ফরম্যাটে নিতে চাচ্ছেন, বাই ডিফল্ট আপনি ফিনিশ করে দিতে পারেন, কিন্তু আমরা ওইটা করব না। তাহলে জেন্ডার কলামটা কি, জেন্ডার না জেনারেল, আমি নামটা ও জেন্ডার জেনারেল, দুইটা নাম এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ, ব্যাক ব্যাক, ও আচ্ছা, দেখি দেখি দেখি, না কলামের নাম তো দেখাচ্ছে না। ওকে, তাহলে এটা ফিল্ডের নাম কি, ফিল্ডের নামটা আমাকে দেখতে হবে তো। হুম, ইয়েতে ছিল না, ছিল। এখানে একটা এখানে একটা অপশন আছে, এটা আমি মিস করতেছি জিনিসগুলা। না না, এই যে ছিল ভাইয়া, মানে অনেকগুলা টুল তো, এতগুলা জিনিস হুবহু একদম মনে থাকে না। তো মাই ডাটা হ্যাজ হেডার, ঠিক আছে। এবার যাক, ভুল করলে এখানে ব্যাপারটা হচ্ছে যে বোঝা যায়, লাভ হলো কি। আচ্ছা যাই হোক, এইখানে আমি এইটাকে জেনারেল আপাতত দিতে হবে, এগুলো আমরা টেক্সট করে দিব। বাকিগুলো যেই ফরম্যাট হয় সব ফরম্যাট এখানে নাই। আবার কোনো একটা কলামকে, স্পেসিফিক কলামকে যদি আমি না ছাড়ি যে আমি এখানেই ঠিকঠাক ফরম্যাট করবো, অ্যাডভান্সে যাওয়া যাইতে পারে। ডেসিমাল, আচ্ছা, না লাভ নাই। তাহলে এখানে যেহেতু লাভ নাই, আমি ফিনিশ দিয়ে দেই। ওকে, হুম, এবার আমি আবার শেষে যাব। আহ, তারপরে কিছু ডাটা ভেঙে গেছে, তারপরে কিছু ডাটা ভেঙে গেছে। এখন
খুব বেশি ডাটা না হলে আপনার আপাতত বাঁচার যেটা উপায় সেটা, ও এমনিতেই বোঝা যাচ্ছে যেটা যেটা ডিস্ট্রয় হয়ে গেছে, তাই না? ওকে, আমি এই রোটা ধরি। এটা হচ্ছে 96 নাম্বার রো, 96 নাম্বার রো। নোটপ্যাড প্লাস প্লাস আছে ভাইয়া? তাহলে আপনি 96 এ যাবেন। তাহলে আপনার 96 নাম্বার 7 নাম্বার লাইনে যাইতে হবে। এইখানে এসে এখন এই ডাটার মাঝখানে এই যে এই যে ডাবল কোটেশনের ব্যবহার প্রপারলি শুরু হয় নাই, প্রপারলি শেষ হয় নাই, এগুলোর কারণে এই ডাটাটা ভেঙে গেছে। তো আলটিমেটলি কথা হচ্ছে যে এই যে এরকম যদি ইরর হয় যেটা স্ক্রল করে ধরা যায়, সেটা আপনি এইভাবে নোটপ্যাডে ওটা ক্লিয়ার করে রাখতে পারেন। ঠিক আছে? নোটপ্যাডে ক্লিয়ার করবেন কিভাবে, অথবা এক্সেলেও ক্লিয়ার করবেন কিভাবে, এখানে এসে আপনি কাট করবেন, অথবা এখানে এসে আপনি রোটা জাস্ট কপি করবেন, কপি করে আরেকটা শীট বানাবেন, ব্যাকআপ শীট বা রিমুভ শীট, সেখানে পেস্ট করবেন, এখানে এসে ডিলিট করে দিবেন, জাস্ট ডিলিট করে দিবেন। সবসময় ডাটা যে ডিলিট করা যাবে এমনটাও না, তখন আপনাকে ম্যানুয়ালি ঢুকে ঢুকে কানেক্ট করতে হবে। এখন যেটাই যাক, যে উপায়ে যাই, এখানে আমি চাইলে কলাম ফরম্যাট করে দিতে পারি, কিন্তু এখন ফরম্যাট করে আমার আসলে লাভ নাই, কারণ অনেক ভুল ডাটা আছে। এটা হয়তো বা এস ফিল্ড, এটা হয়তো বা জিপ কোড ফিল্ড, কিন্তু এখানে অনেক ক্যারেক্টার ঢুকে গেছে যেহেতু ডাটা নড়ে চলে গেছে। তো এখানে আমি ওইভাবে আমরা সুবিধা করতে পারতেছি না যদি অনেক ডাটা হয়। সেক্ষেত্রে এখানে আমাদের করণীয় কি? এই এক্সেলও আমাদের আর ওইভাবে সাপোর্ট দিবে না, আমাদের একটু লার্জ স্কেলে যাইতে হবে, কারণ এত ভুল আমি বের করতে পারবো না এখানে। হ্যাঁ, নর্মালি ডাটা দেখি কত, 50,000 ধরে নেই, যদি 50 লাখ হয়, এত ভুল আমি দেখে বের করতে পারবো, আমার এত সময় নেই, এত সময় নেই। তাহলে একটু যদি বেটার বা বড় প্ল্যাটফর্মে যাই, আপনাদের আপত্তি আছে? সেক্ষেত্রে এক্সেল যখন কুলাচ্ছে না, এখানে যখন আমরা প্রোগ্রামিং করতে পারতেছি না, বা অথবা এখানে আমরা মেশিনকে, কম্পিউটারের প্রসেসিং পাওয়ারটাকে কাজে লাগাইতে পারতেছি না, সেটাতে আর বেশিক্ষণ থাকা যায়, ছোট কাজ আমি আর এটা দিয়ে পার করতে পারবো। তো বড় প্ল্যাটফর্মে যাইতে গেলে আমাদের একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যাইতে হবে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আপনারা ধরে নেন ওরাকল, যাহা ওরাকল, তাহাই মাইএসকিউএল, তাহাই এমএস এসকিউএল, তাহাই অ্যাক্সেস, এগুলার বেসিক ইঞ্জিন একই, ওয়ার্কিং প্যাটার্ন একই। তো আমরা এক্সাম্পলটা দেখবো মাইক্রোসফট এসকিউএল সার্ভার দিয়ে। মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টলেশনটা আমি আপনাদের দেখাচ্ছি, তার আগে খালিদের এখানে আমি চেক করতেছি আছে কিনা, থাকার কথা। তো এসকিউএল সার্ভার থাকলে আপনি জাস্ট ম্যানেজমেন্ট স্টুডিও, এসকিউএল সার্ভার 2014 ম্যানেজমেন্ট স্টুডিও, এই সফটওয়্যারটা থাকবে। তো আপনারা যেহেতু এটাতে কাজ করবেন, এটার নামটা মনে রাখবেন। ওকে, এটা চালু হলে ফার্স্ট টাইম ইনস্টল করার পর এটা চালু হতে একটু সময় নেবে। তো আপনার পিসিতে যদি ঠিকঠাক ইনস্টল হয়ে থাকে, তাহলে আপনার পিসিতে এইরকম একটা নাম ধরে ফেলবে, যেটা ধরবে সেটাই এনাফ। সাধারণত এই নামটা হচ্ছে সার্ভার নেম। হ্যাঁ, সাধারণত এই নামটা হচ্ছে সার্ভার নেম। যেই পিসিতে এসকিউএল সার্ভার ইনস্টল করা আছে, এসকিউএল সার্ভার হচ্ছে একটা সার্ভিস, মানে এর কোনো চেহারা নাই, এটা আপনি কমান্ড দিবেন, কমান্ড দিতে গেলে তার আইপি জানতে হবে অথবা ওই কম্পিউটারটার নাম জানতে হবে। তো আমাদের ক্ষেত্রে হবে কি, আমার যে সিঙ্গেল পিসি এটাই সার্ভার, এই জন্য সার্ভারের নেমে অটোমেটিক্যালি এই নামটা চলে আসছে। কারণ সার্ভারের নামটা অনেকভাবে হয়, আমার নাম আমি বলতে পারি, আপনি আপনার কাছে আমি আমার কাছে আমি, এই আমিটার বাংলা হচ্ছে লোকাল হোস্ট। তার মানে আমরা যখন সেম পিসিতেই সার্ভার করি, তখন এটা সার্ভারের নাম দেওয়ার পর দিয়ে লোকাল হোস্ট দিলেও হয়। আবার নিজের পিসিটাই যদি সার্ভার হয়, এটার ডিফল্ট একটা আইপিও থাকে 127.0.0.1, অথবা এসকিউএল সার্ভার এটিকে ডট নামেও চিনবে। তো আমাদের এত ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আমরা জাস্ট কানেক্ট দিব, যেই নামটা আসবে আসবে। নামটা যদি একান্তই না আসে, এখানে ক্লিক করব, ক্লিক করেও যদি না আসে, ব্রাউজ ফর মোর ডাটাবেস ইঞ্জিন, নামটা আসবে। তারপরেও যদি নামটা না আসে, তার মানে আপনার শুধু টুলটা ইনস্টল হয়েছে, কানেক্টিভিটি টুল ইনস্টল হয়েছে, এসকিউএল সার্ভার ইঞ্জিনটা ইনস্টল হয় নাই, আপনাকে আবার ইনস্টল দিতে হবে। কারো যদি ইনস্টল করতে প্রবলেম হয়, নেক্সট ক্লাসে অবশ্যই নিয়ে আসবে, এখানে বসে খালি হেল্প করবে, আমি হেল্প করব, যারা করছে হেল্প করবে। এই কানেক্ট করলে আমি সার্ভারটাতে কানেক্ট হয়ে যাব। এখন শুধুমাত্র কমান্ড দিয়ে দিয়ে তো আমি সব কাজ পারবো না, কমান্ড দেওয়ার জন্য তো আমার একটা উইন্ডো লাগবে, একটা কিছু লাগবে। তো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, যে কোনো এসকিউএল সার্ভার আপনি ঢুকতে পারবেন যদি ওইটার সার্ভার অ্যাড্রেস, ইউজার নেম আর পাসওয়ার্ড আপনার জানা থাকে। তো আমরা আপাতত আমাদের সার্ভারে ঢুকে গেছি। এইখানে খালিদের অনেক ডাটাবেস আছে, ডাটাবেস বানানো খুবই কঠিন, ইনিশিয়াল পার্টটাই খুবই কঠিন, সো টাফ। একটু মনোযোগ দিয়ে দেখেন, এই ডাটাবেসটাকে রাইট ক্লিক করবেন, নিউ ডাটাবেস, ডাটাবেসের একটা নাম দিবেন ডিবি টেস্ট, ওকে দিয়ে দিবেন।
এত কঠিন ব্যাপারটা। আবার আপনি যদি যে না আমার একটু প্রোগ্রামার ভাব নেওয়া উচিত, আপনি ডাটাবেসে রাইট ক্লিক করবেন, নিউ কিউরি এখানে আসতেছে না, জাস্ট সার্ভারে রাইট ক্লিক করেন, নো প্রবলেম, সার্ভারে রাইট ক্লিক করেন, নিউ কিউরি। ঠিক আছে, কোড তো আরো কঠিন, এত কঠিন যে শুরুতে বললে আপনারা কোর্সই করতেন না। এখানে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস, এবার আপনি নাম দেন ডিবি টেস্ট 2, জাস্ট এক্সিকিউট দেন অথবা F5 চাপেন। ও শয়তানি ল্যাপটপ। এবার এখানে রিফ্রেশ দেন, কমান্ডেও ক্রিয়েট হয়েছে। আসলে একটু আগে যে আমি গ্রাফিক্যাল মোডে দিছি ও এই কমান্ডে এক্সিকিউট করছে, আর কিছু না। এখন আপনি সবসময় একই ধরনের ডাটাবেস তৈরি করবেন। আপনার ডাটাবেসের একটা প্যাটার্ন আছে যে আমার ডাটাবেসে আগে থেকে সিটি, কান্ট্রি, লিস্ট সব থাকবে। এসকিউএল সার্ভার করছে কি, ওর সিস্টেমের ভিতর মডেল নামে একটা ডাটাবেস আছে, সিস্টেম ডাটাবেস ক্লিক করি। আচ্ছা, এসকিউএল সার্ভারের যে বিভিন্ন অবজেক্ট সবকিছু, ওর ইন্টারনাল বিষয় আশয়, ওর ফাংশনালিটি সবকিছু ওর ডাটাবেস দিয়েই ম্যানেজ করে। ঠিক আছে, মাস্টার ডাটাবেসে কি কি ডাটাবেস আছে, কোন ইউজার আছে, কে কোনটা কানেক্ট করতে পারবে, কার কতদূর ক্ষমতা, কোনটা সাইজ কত, কোনটার কি অবজেক্ট না অবজেক্ট, সব মাস্টার ডাটাবেসে আছে। টেমডিবিতে আপনি যখন বড় বড় ট্রানজ্যাকশন গুলো করবেন তখন সে টেমডিবিতে রাখবে। এমএসডিবিতে এসকিউএল সার্ভারের এজেন্ট, জব, ফিচার, বিভিন্ন ইস্যুগুলা, লাইব্রেরিগুলা সব এমএসডিবিতে থাকে। যার কারণে কেউ যখন সার্ভার ট্রান্সফার করে পুরো সার্ভার কপি করে না, এমএসডিবিটা কপি করে নিয়ে যায়, হয়ে গেল, সব তো এখানেই থাকে জব টপ গুলা। আর মডেল ডিবি হচ্ছে আপনি বারবার কেমন ডাটাবেস ক্রিয়েট করতে চান বা কেমন ডাটাবেস হবে। একটা ডাটাবেসে তো ডিফল্ট কিছু থাকবে না, একটা ডাটাবেস ক্রিয়েট করা, যেমন আমরা টেস্ট 2 ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে টেবিল একটা অবজেক্ট আছে, সিস্টেম টেবিল আছে, ডাটাবেস ডায়াগ্রাম কিছু নাই, ওকে হবে না পরে। তারপরে ভিউ আছে, সিস্টেম ভিউ, অনেকগুলা ভিউ দিছে। তাহলে একটা ডাটাবেসে যে বেসিক এত ইস্যুগুলো থাকে এগুলা মডেল ডিবিতে করা আছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? ওকে, আপনারা বিশ্বাস করতেছেন না, তাহলে এখানে টেবিলে দেখেন কোনো টেবিল নাই, শুধু সিস্টেম টেবিল একটা ফোল্ডার আছে, ফাইল টেবিল একটা ফোল্ডার আছে। এবার ম্যাজিকটা হচ্ছে মডেল ডিবিতে টেবিলে গিয়ে আমি দেখি, আচ্ছা রাইট ক্লিক করে নিউ টেবিল। ঠিক আছে, এখানে আমি একটা টেবিলের একটা কলাম দেই আইডি, ডাটা টাইপ দেই ইন্ট, আর একটা কলামের নাম দেই নেম, ডাটা টাইপ দিয়ে হচ্ছে var ক্যারেক্টার 50। জাস্ট টেবিলটা সেভ করি। খুব কঠিন না কাজটা? বাবা সবাই সিরিয়াস হয়ে গেছে, আজকে আমার তাড়াতাড়ি ক্লাস শেষ করে ভাগতে হবে। এটাও আমি টেস্ট টেবিল দিই। আমি চাচ্ছি আমি এখন থেকে যত ডাটাবেস ক্রিয়েট করব সবগুলোতেই টেস্ট টেবিল থাকবে। তাহলে এবার মডেলটা আমি রিফ্রেশ করি, ইয়াল্লাহ, রিফ্রেশ, টেবিল, টেস্ট টেবিল এখানে আছে। এইবার আমি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করি, নিউ ডাটাবেস, এটার নাম দেই ডিবি টেস্ট 03, ওকে দিই। এবার আমার টেস্ট 03 ডাটাবেস মনে হয় ক্রিয়েট হয়ে গেছে। তুই তো আমাকে নিচে নামাবেই, তার মানে এখানে সবকিছু ওয়েল ম্যানেজড, আমাকে শুধু পয়েন্টে পয়েন্টে জানতে হবে। এখন আপনি ভুলে গেছেন, 3 মাস পর আপনার কাজ করছে ভুলে গেছেন, তো আপনি যদি একটু ক্লিক করে দেখেন আপনার মডেল দেখলেই তো মনে পড়বে, আরে এটাই তো মডেল ডাটাবেস, তাই না? এজন্য আমরা সবসময় লজিকে হাইলাইট করব। আরো অনেক ইস্যু আছে। আপনি ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছেন একটা লার্জ কোম্পানিতে, যেখানে এক মাসে 200-300 গিগাবাইট ডাটা জমা হয়। তো হার্ড ডিস্কে 200-300 গিগাবাইট আছে নাকি? তাহলে আপনাকে হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট, স্পেস ম্যানেজমেন্ট এগুলো জানা লাগবে না। আবার আপনি এই যে ডাটা রাখতেছেন, ডিলিট করতেছেন, এই করতেছেন, তাহলে কোনো জায়গায় যদি অনেক অপারেশন চলতে থাকে তাহলে ওই জায়গার মেমোরি অ্যালোকেশন ডিলেভেট হয়ে যায় না, ডিফ্র্যাগমেন্ট করা লাগে না, সেগুলো কি করবে? দেখবেন যে ডাটাবেস স্লো হয়ে গেছে। আরে আগে 10 গিগা ডাটা 10 মিনিটের মধ্যে আসতো, এখন 1 গিগা ডাটা 1 ঘন্টাতেও আসে না। তার মানে আপনার ডাটাগুলো যেখানে স্ট্রাকচার হয়ে রাখা হয়েছে ওখানকার ফাইল সিস্টেম নরমালে হয়ে গেছে, ওটার জন্য কি লোক হায়ার করবে না আপনাকেই ফোর্স করবে, আপনাকেই বলবে। আপনাকে তাহলে ওই কাজগুলো আমাদের দেখতে হবে, কিন্তু ওই কাজগুলো আমি আপনাদের টাস্ক দিয়ে যাব। আপনারা যখন কাজ করবেন পারতেছেন না আমাকে একটা ফোন দিবেন, আমি জাস্ট 30 সেকেন্ড লাগবে আপনাকে বুঝাই বলতে যে ওই জায়গায় যান, এই অপশনটা দেখেন। কিন্তু এখন ওই কোর্সে ওগুলো আর ওইভাবে বিশদ যাব না। ওকে, আমি কি এই যে ডাটাবেসের ইনিশিয়াল অপারেশনটা বুঝাইতে পারছি? পাক্কা? ওকে, তাহলে আমরা এটা একটু ইনস্টলেশন প্রসেসটা দেখি যে কিভাবে এটা ইনস্টল করতে হয়। ভিডিও যেহেতু আছে, ভিডিও দেখে বাসায় ইনস্টল করে ফেলবেন। আমি সফটওয়্যারটাও নিয়ে আসছি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। এই যে এসকিউএল সার্ভার এক্সপ্রেস এডিশন, লাইসেন্সিং এর কোনো প্রবলেম নাই, এটা কোনো ক্র্যাক না, এটা মাইক্রোসফটের ডেভেলপার ভার্সন,
এক্সপেকটেশন একটা ইনস্টল হয়ে যাবে, ম্যানেজমেন্ট স্টুডিও ইনস্টল হয়ে যাবে, এবং এটা আপনাকে কেউ লাইসেন্সিং এ ধরতে পারবে না, এটা ফ্রি লাইসেন্স, চাইলে আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি এটা আসলে ইনস্টল করব না, স্টেপগুলো আপনাদের শুধু বোঝাবো, এই বদ আগে থেকে ইনস্টল করে রাখছে। আমি চাইলে এসকিউএল সার্ভার 19 আনতে পারতাম, বাট 14 তে থাকা এনাফ, এটা মোটামুটি লাইট ওয়েট, ফাস্ট। ওকে, আমাদের ভেন্ডরের সফটওয়্যার 128 জিবি র্যামও হ্যাং করে, আধা ঘন্টা পর পর হ্যাং করে, এই করে। আর আমাদের যেগুলো চলে, আমাকে দিছে মাত্র 32 গিগা র্যাম, আমার তো 32 গিগা র্যামও চলে। আমি এখন পর্যন্ত আমি যতজনের সাথে এনকাউন্টার হয়েছে মোটামুটি জানি যে একজনের এসকিউএল সার্ভারে একটা 13 টেরাবাইট ডাটাবেস আছে, 13 টেরাবাইট সাইজে। হুম, এখন হার্ড ডিস্কের ক্যাপাসিটি, একটা হার্ড ডিস্ক 13 টেরাবাইট কই পাবেন? কিন্তু 1000 হার্ড ডিস্ক তো পাওয়া যাবে 1 টেরাবাইট করে, আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি দেখাচ্ছি, আপনি যেহেতু কেউ কোশ্চেন করলে আমাকে দেখাইতে হবে, নাহলে আমি অ্যাভয়েড করে যাইতাম, তাই না? আমি দেখাচ্ছি ভাইয়া। এটা আহামরি কোনো ডাটাবেস না। আমি যখন বার্সে কাজ করতাম, ওইখানে ওরকম পাঞ্চ হইতো, ওইখানে 10,000-এর উপরে এমপ্লয়ি কাজ করতো, সবাই রেগুলার পাঞ্চ করতো বিভিন্ন জায়গায়। তো ওই ডাটাবেসটা সাইজ ছিল 400 গিগাবাইট। তো আমি ওইখানে ঢোকার পর যখন ওটার কনসালটেন্সি শুরু করছি, ওটা অপটিমাইজ করার কথাগুলো, আমি প্রথমে আপত্তি দিয়েছি, এই ডাটাবেসের সাইজ মাত্র 10,000 ইউজার পাঞ্চ করে, এটা কোনোভাবে 400 গিগাবাইট হওয়ার কথা না। এটা সর্বোচ্চ সর্বোচ্চ 50-60 গিগাবাইট যাইতে পারে। তারপরে এটা অপটিমাইজ করতে গিয়ে দেখা গেল যে অনেক সমস্যা আছে, যার কোনো 400 গিগাবাইট নিছে। 20,000 ইউজার পাঞ্চ করা এটা নাথিং, এটা খুব সিম্পল এবং ছোট লেভেলের ডাটাবেস। ক্যাপাসিটি বাড়াইতে হবে, সেটার জন্য অ্যাডমিন আছে, একটা প্ল্যান আছে, ঠিক আছে, টেবিল পার্টিশন আছে, ফাইল গ্রুপ আছে, ফাইল অ্যালোকেট করার উপায় আছে, বিভিন্ন সিস্টেম আছে। যারা সার্ভারে বসে ও 10টা হার্ড ডিস্ক একসাথে দেখায় 10 টেরাবাইট জায়গা আপনাকে দেখা দিতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যখন লার্জ সিস্টেম, লাখ লাখ ট্রানজাকশন হচ্ছে, তখন এসকিউএল সার্ভার একটা হার্ড ডিস্ক দেখা দিলে হয় কি, একটা হার্ড ডিস্কে হয়তো বা রিড রাইট স্পিড 300 এমবি, যার কারণে আমরা করি কি, টেবিলগুলোকে লজিক্যালি ভাগ করি, আলাদা ফাইল গ্রুপে নেই, এবং এই ফাইল গ্রুপগুলো, ফিনান্সের ফাইল গ্রুপ একটা হার্ড ডিস্কে, এইচআর ফাইল গ্রুপ আরেকটা হার্ড ডিস্কে, অ্যাটেন্ডেন্সের ডাটা আরেকটা হার্ড ডিস্কে। তাতে করে হয় কি, সার্ভারে যখন রিকোয়েস্ট আসে, ও তো 3টা হার্ড ডিস্কে আলাদা করে রাইট করতেছে, তখন 3 3 900 মেগাবাইট 900 মেগাবিট পার সেকেন্ড স্পিড পাচ্ছে। এরকম অনেক ইস্যু আছে, আমরা এগুলো ধীরে ধীরে আলোচনা করব। হ্যাঁ, আপাতত বেসিক ব্যাপারটা ইয়ে করি। আচ্ছা, এসকিউএল সার্ভার ইনস্টল করতে গেলে প্রথমে আপনার এই ইন্টারফেস আসবে, আপনার কোনো কথা নাই, কোনো প্ল্যানিং নেই, আপনি ইনস্টলেশনে ক্লিক করেন নিউ, ঠিক আছে, নিউ। কি খারাপ লাগতেছে? অন্যদিন তো আপনি মূর্তির মতো স্থির থাকেন, আজকে একটু নড়াচড়া করতেছেন তো। আচ্ছা, ঘুম ছুটে, হ্যাঁ ঠিক আছে, জায়গাটা দাও। আপডেট আপাতত দেওয়ার দরকার নাই, ইন্টারনেটে কানেক্টেড থাকলে আপডেটটা দিয়ে, সমস্যার কিছু নেই। বল, শোন, ভাই ভাই না করে ডাইরেক্ট কোশ্চেনটা তাড়াতাড়ি করবি। হ্যাঁ বল। স্কিমা করলে আমরা লজিক্যালি এটা ভাগ হয়ে গেল। মেমোরি অ্যালোকেশনের সুবিধা ওইভাবে পাবি না, ওইটা হচ্ছে যে ইউজার ক্যাটাগরি আলাদা আলাদা করার জন্য, নেমিং কনফ্লিক্ট দূর করার জন্য। আর যাই হোক, ফিনান্স ডট ইউজার, এইচআর ডট ইউজার, ভাই যা আসবে নেক্সট নেক্সট নেক্সট, এইখানে আসে পারফর্ম এ নিউ ইনস্টলেশন, হইতে পারে নতুন ইনস্টলেশন করতে পারি, আবার আমরা এক্সিস্টিং একটা ইনস্টলেশন আছে, যেমন এর এখানে লিস্ট দেখাচ্ছে এসকিউএল সার্ভার দেওয়া আছে, ওইখানেও আমরা এই যে এমএস এসকিউএল সার্ভার নামে আছে, সেখানেও আমরা ফিচার অ্যাড করতে পারি। তো আমরা আমাদের ক্ষেত্রে পারফর্মে নিউ ইনস্টলেশন দিব, ঠিক আছে। নেক্সট,
অ্যাকসেপ্ট করতেই হবে, এটা কাইন্ড অফ কাবিননামা, মানে আপনার অ্যাকসেপ্ট না করে পার হওয়ার কোনো উপায় নেই। এখানে এসে আপনি আসলে যেহেতু ডাটা সায়েন্সে কাজ করবেন, অনেক ধরনের টুল লাগবে, আপনি সবই দিবেন, সিলেক্ট অল দিয়ে দিবেন। সিলেক্ট অল দেওয়ার পর আপনার রেপ্লিকেশন কোনো দরকার নেই এবং আপনার ফুল টেক্সট কোনো দরকার নেই। আজ এরা প্রসেসর স্লো বানানো ইয়ে করা কোনো দরকার নেই। তাহলে ডাটাবেজ ইঞ্জিন সার্ভিস এটা থাকলেই হবে। নেক্সট। ওকে, এখানে ইনস্ট্যান্সি হচ্ছে এই যে সার্ভারটা যে চলবে ও কি নামে চলবে, ঠিক আছে? যদি ডিফল্ট ইনস্ট্যান্সি হয় তাহলে ওর আলাদা নাম থাকবে না, এই পিসির নামটাই ওর নাম, তার মানে এই পিসির নাম খালিদ। তাহলে ডিফল্ট ইনস্ট্যান্সি দিলে বাইরে থেকে যে কেউ যদি খালিদ নামে রিকোয়েস্ট করে এসকিউএল সার্ভারতে ঢুকে যাবে। এখন এই সার্ভারে যদি এখানে যদি আমি আরেকটা এসকিউএল সার্ভার ইনস্ট্যান্সি দিতে চাই, যে আরেকটা এসকিউএল সার্ভার টেস্টের জন্য, তাহলে ওইটার ডিফল্ট দেওয়া যাবে না, ডিফল্ট একটাই থাকতে পারে। তাহলে ওইটার নাম দিতে হবে কিছু একটা, যেমন আমি ওইটার নাম দিলাম টেস্ট। তাহলে এটা ইনস্টল করার পর আমাকে দিতে হবে খালিদ \টেস্ট /টেস্ট 127.0.01 মানে ইনস্ট্যান্সি ব্যাপারটা বুঝছেন? এর নাম ডিফল্টটা মানে কম্পিউটারের নামেই এর নাম, আর ডিফল্ট ছাড়া দিলে যেই নাম দিয়েছেন সেই নামটা কম্পিউটারের নামের পরে / দিয়ে দিতে হবে। তো আমরা যখন বাসায় দিব ডিফল্টটাই দিব, ঠিক আছে? ডিফল্টটাই দিব। আপাতত খালিদের এখানে নিবে না, এই জন্য আমি এটা বাইপাস করার জন্য এখানে আপাতত নাম দিচ্ছি টেস্ট, ঠিক আছে? আমরা ডিফল্ট দিব নরমালি। নেক্সট। টেস্ট পারপাসে আর একটা, হ্যাঁ বিভিন্ন, আপনি ডাটা সায়েন্সে কাজ করেন এটার জন্য একটা, আবার ভিজুয়াল স্টুডিওতে কাজ করেন লাগে, অনেক সময় লাগে। আবার অনেক সময় দেখা যায় যে পিসি সেটআপ দিলে, অনেক কিছু সেটআপ দিলে এসকিউএল সার্ভার মাঝে মাঝে নষ্ট হয়ে যায় বিভিন্ন কনফিগারেশনের কারণে, তখন আরেকটা দেওয়া লাগতে পারে, তখন তার ডিফল্ট দিতে পারবেন না। ওকে, সব ঠিকঠাক আছে, এগুলো ধরার দরকার নেই। একান্ত যদি ধরার দরকার হয় তাহলে নেটওয়ার্ক অ্যাডমিন যে আছে সে এসে ধরবে, এখানে আমি নিজেও বুঝি না। বাই ডিফল্ট এসকিউএল সার্ভারের দুই ধরনের অথেন্টিকেশন মোড আছে, একটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন মোড, তার মানে আপনি একটা নেটওয়ার্কে কানেক্টেড। এখানে তো আপনি যখন পিসি চালু করছেন আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চালু করছেন, সেটা দিয়ে যদি চালাতে চান তাহলে উইন্ডোজ অথেন্টিকেশন মোড। তো সাধারণত এইটা কর্পোরেট এনভায়রনমেন্টে চলে, উইন্ডোজ অথেন্টিকেশন মোডে, এখানে চলবে না। আর বাইরে থেকে যদি কেউ অ্যাক্সেস করতে চায় র্যান্ডমলি, তাহলে উইন্ডোজ অথেন্টিকেশন মোডে সে অ্যাক্সেস করতে পারবে না, তাহলে আপনাকে দিতে হবে মিক্স মোড। মিক্স মোড দিলে এসকিউএল সার্ভারে বাই ডিফল্ট একটা ইউজার থাকে এসএ সুপার অ্যাডমিন, তার পাসওয়ার্ডটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে যাব না, আমি এটা পরে কনফিগার করব, শুরুতে আমি এটা দিব না। এবার স্পেসিফাই এসকিউএল সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, পিসিটা যে এসকিউএল সার্ভার ইনস্ট্যান্সটা রান করবে, বিভিন্ন কমান্ড চালাবে, তার জন্য তো একটা অ্যাডমিনিস্ট্রেটর লাগবে। এই জন্য আমরা এখানে অটোমেটিক্যালি ইউজারটা নিয়ে নিছি একটা ইউজার। যদি কোনো ইউজার না নেয় আপনি জাস্ট অ্যাড কারেন্ট ইউজার, তার মানে যখন আমরা কমার্শিয়ালি অথবা অফিসিয়ালি এসকিউএল সার্ভার ইনস্টল দিব, তখন আমাকে যেই অ্যাডমিনটা ফিক্সড ওইখান থেকে আর রিমুভ হবে না, এমন কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ঢুকতে হবে, ঢুকে তারপর এসকিউএল সার্ভার ইনস্টল দিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাড কারেন্ট ইউজার এটা আমরা দিয়ে দিব। নেক্সটে যাই। ওকে, ইনস্টল এন্ড কনফিগার। নেক্সট। আমি এবার ক্যান্সেল দিয়ে দিব, এর এখানে ইনস্টল করার কোনো ইচ্ছা আমার নাই, ঠিক আছে? এরপরে আপনাদের আরো যদি সার্ভিস থাকে সেগুলোর জন্য ওই যে ইউজার চাবে, আপনি শুধু অ্যাড কারেন্ট ইউজার দিবেন। এবার ইনস্টল হয়ে যাওয়ার পর ভালো হয় মেশিনটাকে একটা রিস্টার্ট দেয়া, তারপর জাস্ট খুঁজবেন ম্যানেজমেন্ট স্টুডিও। আপনার পিসির নাম এখানে চলে আসবে, যদি নেম ইনস্ট্যান্সি হয় সেটাও চলে আসবে, অটো খুঁজে বের করবে। খুঁজে না বের করলে তো ওই উপায় আছে, আমরা উইন্ডোজ অথেন্টিকেশনে ঢুকি, কানেক্ট। এখন এই পিসিটা যতই নেটওয়ার্কের কানেক্ট থাক আপনি ওই মেশিন থেকে এখানে ঢুকতে পারবেন না, কারণ ওই মেশিনের যে ইউজার দিয়ে আপনি লগ ইন করছেন সেই ইউজারটাকে চেনে না। এখন তাহলে বাইরের মেশিন থেকে এটাতে অ্যাক্সেস করার জন্য আমাদের এসকিউএল সার্ভার ইউজার এনাবল করতে হবে। তাহলে এখানে কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, আমরা সিকিউরিটিতে আসব। আমরা এসএটাকে কনফিগার করব।
রাইট ক্লিক করে প্রপার্টিজ। এখন দেখেন ইউজার এখানে আছে 2 লেভেলের। হ্যাঁ সালাম ভাই, হ্যাঁ বুঝলাম। এই একটা সার্ভারে ইউজার আছে 2 লেভেলের। যত ইউজার আছে সব সার্ভারের ইউজার লিস্টে থাকবে। নোডটা বুঝতে পারতেছেন? এটা সার্ভার, এটা ডাটাবেস নোড, আর এটা সিকিউরিটি নোড। মানে এই সিকিউরিটিটা টোটাল সার্ভারের সিকিউরিটি। এইখানে এই সার্ভারে যদি 1 কোটি ডাটাবেস থাকে, 10 কোটি ইউজার থাকে, সবাই এখানে সবাইকে দেখাবে। বোঝা গেছে? আর ডাটাবেসে যদি যাই, ধরেন ডাটাবেসে যদি যাই, এইখানেও একটা সিকিউরিটি আছে। এখানে শুধু এই ডাটাবেসটা ইউজ করতে পারবে যারা, তারা থাকবে। শুধুমাত্র এই ডাটাবেসে যারা অ্যাক্সেসিবল তারা থাকবে। মনে হয় বুঝাইতে পারি নাই। আমার টোটাল ইউজার 1000, তাহলে এই সিকিউরিটিতে আমি 1000 ইউজারই পাবো। এখন 1000 ইউজার তার সব ডাটাবেস ইউজ করবে না, তাহলে ডাটাবেসে গিয়ে আমি সিকিউরিটিতে পাবো হচ্ছে শুধু এই ডাটাবেসটা যারা ইউজ করবে তাদেরকে স্পেসিফিক। ওকে, এগুলো তো বেশি হাইলাইট না করলেও চলবে, এটা জাস্ট আমি নরমালি বোঝাই বলতেছি। তাহলে এসএটা আমরা যদি কনফিগার করি প্রপার্টিজ, এখানে এসে জেনারেল, এখানে এসে আমরা পাসওয়ার্ড দিব। ঠিক আছে, পাসওয়ার্ড কি দিব? 1 2 3 4 6 5, মনে রাখবি 1 2 3 4 6 5। মনে হয় ব্রেক তাড়াতাড়ি দিতে হবে। এনফোর্স পাসওয়ার্ড পলিসি উঠাই দিব, না হলে প্রথমবার লগইন করলে ওকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে। এরপর আমরা যাব সার্ভার রোল। অবশ্যই সিস্টেম অ্যাডমিন দিতে হবে, না হলে এসে সব কিছু করতে পারবে না। তবে সব ইউজারকে কি আমরা সিস্টেম অ্যাডমিন দিব? একটা ইউজার শুধু এবিসি ডাটাবেসটা ইউজ করবে, তাহলে ওকে কি আমরা সিস্টেম অ্যাডমিন দিব? একটা ইউজারকে কি আমরা সিস্টেম অ্যাডমিন দিব? সব ইউজারকে সিস্টেম অ্যাডমিন দিব? ওকে, তাহলে একে আমরা সিস্টেম অ্যাডমিন দিলাম, কারণ একে সব করবে। তাহলে একে আর কিছু দেওয়ার দরকার নেই। আর যদি সিস্টেম অ্যাডমিন না দিতাম, তাহলে ইউজার ম্যাপিং এ এসে কোন ডাটাবেসটা তাকে দিব শুধু সেটা টিক করে দিতাম। বোঝা গেছে? যদি সিস্টেম অ্যাডমিন না দিতাম তাহলে কোন ডাটাবেসটা দিতাম এবং সেই ডাটাবেসে সে ওনার, সেই ডাটাবেসটার মালিক সে, এটা টিক দিয়ে দিতাম। তো আপাতত আমার তো এটা দেওয়ার দরকার নেই সিস্টেম অ্যাডমিনের জন্য। ওকে, তারপরে স্ট্যাটাসে এসে আমি দেখবো এনাবল করা আছে কিনা আর গ্র্যান্ট করা আছে কিনা। ওকে দিলেই হয়ে যাবে। এখন আমার এসকিউএল সার্ভারের রিমোট ইউজার যেটা লগইন করব সেটা আমার কনফিগার হয়ে গেল। এটাতে আমি ঢুকবো, সবাইকে ঢুকতে দিব না, তাই না? সেক্ষেত্রে আমি লগইনে নতুন একটা লগইনও তৈরি করতে পারি। ঠিক আছে, নতুন একটা লগইনও তৈরি করতে। বাবুর নাম কি ঠিক করে রাখছিস? তাহলে ইউজার নাম কি দিয়ে বানাবো? আচ্ছা, তোর নামই বলে খালিদ। ওকে, নতুন একটা ইউজার নাম বানাবো না, আমি সবাইকে সিস্টেম অ্যাডমিন অ্যাকাউন্ট দিব নাকি? সেক্ষেত্রে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন এটা দিয়ে 1 2 3 4 6 5, 1 2 3 4 6 5 এনফোর্স উঠাই দিই। সার্ভার রোল দিব না কিছু। ইউজার ম্যাপিং এই ডিবি টেস্ট, টেস্ট 03, টেস্ট 02, এই কয়টা শুধু দিলাম এবং এই কয়টা ডাটাবেসে সে অনার। আমি চাইলে তাকে শুধু রিডার এই সেই দিতে পারতাম, তাহলে সে ইনসার্ট করতে পারতো না, শুধু রিড করতে পারতো। ওইটা থাকে থাক। এরপর দরকার নাই স্ট্যাটাস গ্র্যান্ট এনাবল। ওকে, তার মানে আমার 2টা ইউজার হয়ে গেল, বাট স্টিল নাও আমি বাইরের পিসি থেকে এটা অ্যাক্সেস করতে পারবো না। সেক্ষেত্রে আমার করতে হবে কি, একদম সার্ভারে রাইট ক্লিক করতে হবে, সার্ভারে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাইতে হবে। ভাইয়া আপনার অফিসের ছোট কাজ বড় কাজ যার জন্যই হোক, এসকিউএল সার্ভার আপনাকে ইনস্টল করতে হবে, আরেক পিসি থেকে আপনি ওই ড্যাশবোর্ড এই সেই কানেক্টিভিটি আপনাকেই করে দিতে হবে। এই জন্য এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, খুব বেশি কিন্তু টেকনিক্যাল না, এগুলো জাস্ট উইজার্ড। 2 3 বার দেখলে বাসায় 2 3 বার কনফিগার করলে মুখস্থ হয়ে যাবে, বিলিভ মি। অনেকটা রাগ করছে। তাহলে সার্ভারে এখানে অনেক ইস্যু আছে, যে আপনার পিসির কতটুকু মেমোরি ইউটিলাইজ করবে, প্রসেসরের কতগুলো থ্রেড ইউটিলাইজ করবে। আপনার প্রসেসর হয়তো বা 16টা কোর আছে, কয়টা ইউজ করবে, হয়তো 50টা থ্রেড আছে, কয়টা ইউজ করবে, কত পার্সেন্ট ইউজ করবে, এই টাইপের অনেক ইস্যু আছে। এগুলোতে আমরা যাব না, আমরা শুধু সিকিউরিটিতে এসে বলবো উইন্ডোজ না, এসকিউএল সার্ভার এন্ড উইন্ডোজ বোথ অথেন্টিকেশন মোডে আমার সার্ভারটা চলবে। আরো অনেক অপশন আছে, ঘুরে বেড়াই তো দোষ নাই, আপনি ঘুরে বেড়াবেন, পড়বেন, বোঝেন নাই, সমস্যা কি? আমি এখানে কোনো সমস্যা দেখতেছি না, জাস্ট দেখবেন। ওকে, এত কিছু হয়ে যাওয়ার পর আমাকে শুধু সার্ভারটা রাইট ক্লিক করে রিস্টার্ট করতে হবে। এখানে আরো একটা কথা আছে, বলবো না ভয়ে ভয়ে বলবো, কেউ রাজি নেই। হ্যাঁ,
একটু প্লিজ প্লিজ না বললে, সুন্দর করে বলেন বলেন, না বললে আমার তো মন গলে না, আমি কেন বলবো অযথা। যদি আপনি স্পেসিফিক আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এগুলো দিয়ে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে মাঝে মাঝে ট্রাবল দিতে পারে। সেটার জন্য আপনার এটা রিস্টার্ট দেওয়ার আগে আপনাকে যাইতে হবে কনফিগারেশন। কনফিগারেশন তাহলে এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার। যেহেতু ভিডিও আছে এত টেনশন নেই, আপনার শুধু লজিকটা বোঝেন। এখানে এসে এসকিউএল সার্ভার সার্ভিস, এখানে আপনি সব সার্ভিসগুলো দেখতে পারবেন। এখানে অবশ্যই অবশ্যই এসকিউএল সার্ভার ব্রাউজারটা আপনার প্রপার্টিসে গিয়ে সার্ভিসে গিয়ে অটোমেটিক করে দিতে হবে। এসকিউএল সার্ভার ব্রাউজারের কাজ হচ্ছে বাইরে থেকে যখন কেউ রিকোয়েস্ট করবে তখন এটাকে এক্সপোজ করা, এই আমি আছি আমি এই নামে আছি, এই পিসিতে আছি, ঠিক আছে? তাহলে এটা অটোমেটিক করে অ্যাপ্লাই করে বের হয়ে আসা। তার এই শয়তান করে রাখছে, এই শয়তান করে রাখছে। ওরে আল্লাহ, খারাপ লোক। এইখান থেকে ওখানে গিয়ে ঝামেলা পড়বি, বিপদ পড়বি। ওই যে আপডেট ডিলিট কমান্ড, ওইটা হাতে লেখার মতো রিস্ক হয়ে যাবে, যে হয় আর দেশ নেই 10 কোটি ডাটা ডিলিট হয়ে গেছে। এগুলা বিপদে না পড়লে মানুষ শেখে না। ওকে, আর একটা কি জানো আছে, আমি নিজেই বলে গেছি, এসকিউএল সার্ভার নেটওয়ার্ক কনফিগারেশন, সরি নেটওয়ার্ক কনফিগারেশন প্রোটোকল ফর এমএস এসকিউএল সার্ভার। টিসিপি আইপিটা একটু ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এইখানে এনাবলটা ইয়েস করতে হবে। আইপি অ্যাড্রেসে এসে এই পিসির মাল্টিপল আইপি অ্যাড্রেস থাকতে পারে, লোকাল থাকতে থাকতে পারে। যেই আইপি থেকে বাইরে থেকে অ্যাক্সেস করবে, যেই আইপি দিয়ে রিকোয়েস্ট করে এই সার্ভারটাকে পাবে, সেই আইপিটা দেখবেন, এটা ম্যাক অ্যাড্রেস, দেখবেন এনাবল ইয়েস করে দিবেন। সেই আইপি অ্যাড্রেসটা দেখবেন, এনাবল ইয়েস করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে বের হয়ে যাবে। আমি যে আইপি গুলোকে আমার হিসাব মধ্যে কানেক্টিভিটি দিতে চাই, যে আইপি দিয়ে বাইরে থেকে কানেক্ট করবে, সেগুলো হচ্ছে কি ইয়েস। জি না, আইপি অ্যাডমিন বসাবে, ডিএসএপি হলে অটোমেটিক বসবে, স্ট্যাটিক হলে অ্যাডমিন বসাই দিবে। এগুলো তাদের কাজ, আমাদের ওপর নিয়ে টেনশন করে লাভ নাই, ঠিক আছে? আমার কাজ হচ্ছে আমি ঝালমুড়ি অর্ডার দিব, আসলে একটু লবণ মাখায় খেয়ে ফেলবো, এই লবণ মাখানোটা শুধু আমার কাজ। আচ্ছা, জি না, জি না, এসকিউএল সার্ভার থেকে একবার ডিলিট হয়ে গেলে আর রিকভারির কোনো উপায় নেই। এই জন্য কিছু অভ্যাসগত ব্যাপার আমাদের ইয়ে করতে হবে। যাই, সব হয়ে গেলে আমরা এখানে রাইট ক্লিক করে রিস্টার্ট দিলে মোটামুটি আমরা আমাদের এসকিউএল সার্ভার ওয়েল কনফিগার্ড এবং রেডি, ঠিক আছে? আমরা আজকে ডাটাবেস ক্রিয়েট শিখবো না, আমি নেক্সট ক্লাসে ডাটাবেস, ডাটা রিলেশন, টেবিল, ভিউ, স্কিমা এগুলো সব আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, আজকে ওইদিকে যাবো না। এখন একটা ডাটাবেস কি করে? ডাটা স্টোর করে, তাই না? ওকে, ডাটা স্টোর কই করে, ওই জায়গায় কি ব্যাপার স্যাপার, এই ব্যাপারগুলো আমার জানতে হবে। ভাই রাগ করেন না, ব্রেক দিব, এই 9:30টার মধ্যেই ব্রেক দিব। সেটা হলে ভালো। ইয়েস আসলে বলবে না, কতক্ষণ দেরি হলো? ওকে, ছোট্ট একটা ব্যাপার আমরা শুধু দেখি। ছোট্ট একটা ব্যাপার দেখি, এক বড় ভাইয়ের খুব টেনশন, ডাটাগুলো হার্ড ডিস্ক এই সেই জায়গা নিয়ে। আমরা যে কোনো একটা ডাটাবেজে রাইট ক্লিক করি, প্রপার্টিজে যাই, পয়সা তো লাগতেছে না, প্রপার্টিজে গেলে একটু খোঁজাখুঁজি করি, ফাইল, আচ্ছা ঠিস ঠিস একটু বড় করি, এইখানে নিচে বাই ডিফল্ট এই জায়গাটা নিচে। তো ক্রিয়েট করার সময় সেম ভাবে ফাইলে গিয়ে আমরা জায়গাটা দেখা দিতে পারতাম, যে ডি ড্রাইভে না, ঠিক আছে? ফাইল গ্রুপ, এখানে চাইলে আমরা অ্যাড ফাইল গ্রুপ করে ফাইল গ্রুপ দিতে পারি। দিয়ে এরপরে যখন আমরা টেবিল ক্রিয়েট করব, তখন কোন টেবিল কোন ফাইল গ্রুপে যাবে সেটা বলে দিতে পারি। একটা টেবিলে যদি 10 টেরাবাইটের বেশি হয়ে যায়, টেবিলটাও আমরা পার্টিশন করতে পারি। সব সময় টেবিল আমরা পার্টিশন করতে পারবো না। যদি ওয়েল ইন্ডেক্স, ওয়েল ডিজাইন টেবিল হয়, তাহলে ওইটার ভিতর যদি কোনো ডেট ফিল্ড থাকে অথবা কোনো সিরিয়াল ফিল্ড থাকে, আদারওয়াইজ আপনি কেমনে ভাগ করবেন? এটা তো যে আপনার যদু মধু কদু না, সবজি না যে একটা কোপ দিলেন কেটে গেল, এটা একটা লজিকের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে হয়। তারপরে সবগুলো উপায় আছে, এটা আপাতত আমরা মেনে নেই, ধীরে ধীরে লজিকগুলো আমি আপনাদের ক্লিয়ার করবো যতদূর পারি, কথা দিচ্ছে প্রাণ।
আপাতত এটা নিয়ে আমরা টেনশন করতেছি না, ঠিক আছে? মোটামুটি 10-12 গিগায় আমাদের যে ডাটা আসবে সেটা অ্যানালাইসিস করে আমরা আপাতত কোলাইতে পারবো না। এখন কথা হচ্ছে আমরা টেস্ট ডিবিতে কাজ করি, তার আগে আমি এটা ডিসকানেক্ট করি, কানেক্ট করি। এই যে খালিদের যে ইউজার ক্রিয়েট করছি, খালিদ 1 2 3 4 6 5, এটা দিয়ে কানেক্ট করি, কানেক্ট হয়ে গেছে। ডাটাবেসে যাই, তারপর আমি এটাতে যাই। ও এটা কি ডাটাবেস কোনো করাপ নাকি? আরে না, তো অ্যাডমিন। খালিদ অ্যাডমিন, ও সরি, খালিদ অ্যাডমিন দেওয়া হয়নি, সরি সরি সরি, মাই মিস্টেক। ওই যে খালি এই দুইটাতে আমি ওগুলো দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমার ভুল হয়েছে। এসে 1 2 3 4 6 5, হ্যাঁ ঠিক আছে লজিক। ওকে, আমরা এসে দিয়ে কাজ করি। তাহলে তাকে অ্যাডমিনের হেল্প নিতে হবে। সেক্ষেত্রে অ্যাডমিন এটা রিসেট করতে পারে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, না উইন্ডোজ অথেন্টিকেশন মধ্যে ঢুকে। উইন্ডোজ অথেন্টিকেশন সেক্ষেত্রে শর্ত থাকে যে যেই অ্যাডমিন যেই অ্যাকাউন্ট দিয়ে লগইন করে সেটআপ দিছে সেটা দিয়ে ঢুকতে হবে। আর একটা উপায় আছে, বলবো? যেহেতু যারা অ্যাডভান্স লেভেলের বুঝবেন, এখন আমি একটা অ্যাডমিন দিয়ে ইনস্টল করছি, ঢুকছি, আমি জানি যে আরো অ্যাডমিন ঢুকবে, তাদেরও বিভিন্ন সময় উইন্ডোজ অথেন্টিকেশন মোডে ঢুকতে হবে, কিন্তু ঢুকে কিচ্ছু করতে পারবে না, অ্যাক্সেসই করতে পারবে না, কারণ তার ওই অ্যাকাউন্টে ওই যে ইনস্টলের সময় অ্যাড করা নেই। ওই জন্য আমি যে অ্যাডমিনটা ঢুকছি, ঢুকে আরো যারা যারা অ্যাডমিন আছে তাদেরকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? এই সিকিউরিটিতে এসে লগইন, নিউ লগইন, এবার আমরা সার্চ করব, যেহেতু উইন্ডোজ অথেন্টিকেশন। এবার সার্চে এসে যে অ্যাডমিন আছে, যে মিস্টার অ্যাডমিন 2 নামে একজন অ্যাডমিন আছে, এখানে চেক নেম দিলেই সার্চে চলে আসবে, ওকে দিয়ে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে, বা পাসওয়ার্ড দেওয়া লাগবে না, উইন্ডোজ হলে অ্যাড করে দিলেই হবে, ঠিক আছে? এরকম অ্যাডমিন 2-3 জন থাকা লাগে, যেমন আমার ওইখানে আমরা 3 জন অ্যাডমিন অল টাইম। তো আমি হয়তো কোনো একটা কাজ জানিও না, আমি ওইটাতে জীবনে ঢুকিও নাই, কোনো আইডিয়াও নাই, বাট যে জানে এসে অন্য 2 জন না থাকলে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ওখানে দাঁড়ায় থাকি, সে সার্ভিসগুলো অ্যানাবল করে বের হয়ে যায়। তো এটাও একটা সিকিউরিটি, রিডান্ডেন্সি একটা সিকিউরিটি, রিডান্ডেন্সি না থাকে একটা, রিডান্ডেন্সি না থাকে একটা সিকিউরিটি, যখন যেটা প্রয়োজন। ওকে, আগাই আগাই। আজকে আপনি টায়ার্ড? হ্যাঁ, টেস্ট ডাটাবেসে কাজ করবো। হ্যাঁ, রাইট ক্লিক করব, কিচ্ছু না, আমার এত কিছু দেখার কোনো দরকার নাই, জাস্ট টেস্ট ডাটাবেসে রাইট ক্লিক করব, টাস্কের মধ্যে যাব, খুঁজে পাচ্ছি না সব দেখবো, সমস্যা কি? আমাকে কি 5 সেকেন্ডের টাইম কেউ বাধা দিছে? এখানে যাব ইম্পোর্ট ডাটা, যাহা এক্সেল, তাহা পাওয়ার বিআই, তাহা এসকিউএল, একটা উইজার্ড আসছে। এখানে অনেক বেশি অপশন আছে, এখানকার অপশনগুলো একটু টেকনিক্যাল, আমরা অত কিছু না যাই। যখনই কোনো টেক্সট সিএসভি ফাইল হবে তখন আমরা এটাকে বলবো ফ্ল্যাট ফাইল সোর্স। ফ্ল্যাট ফাইল সোর্স, ওইদিকে বলছে টেক্সট, ওরা বলে টেক্সট, আর এখানে এসে বলে ফ্ল্যাট ফাইল সোর্স। এর একটু টেকনিক্যাল ভাবনা নিলে কেমন হয়? আর এক্সেল হলে এক্সেল, অ্যাক্সেস হলে অ্যাক্সেস, আমরা ফ্ল্যাট ফাইল সোর্স দেখাই দিলাম, এটা হচ্ছে আমার সোর্স। আয় বাবা, এবার আমরা এখানে ব্রাউজ করে ফাইলটা দেখাই দিব, খুব ইজি। হ্যাঁ, ও অল ফাইল, ফেক নেম কপিটাই নেই। হ্যাঁ, ওকে, এখন সে কি ধরছে না ধরছে আমি অত বুঝি না, তবে এক্সেলেন্ট আপনাদের বুঝাই বলছি, এখানে সেই ইস্যুগুলো আছে, তো আমি এগুলো দেখবো না, আমি গরিব মানুষ। হ্যাঁ, এখানে আরেকটু সুন্দর মনে হচ্ছে আমার, এবং আরেকটু ফাস্ট। হ্যাঁ, আরেকটু ফাস্ট, মানে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 18,000 টাকা দামের ফোনেও আছে, আবার এই যে S20 আছে ওইটাতেও আছে, তো দুইটা সেন্সর তো সেম না, একইভাবে এগুলোর প্রসেসিং পাওয়ার অ্যালগরিদমও সেম না, ইন্টারফেস অনেকটা একই রকম, কিন্তু একই জিনিস দেয় না, একই জিনিস দেয় না। মনে হয় বুঝাইতে পারি নাই, সব ঠিকঠাক আসছে, চোখের দেখায়। বিলিয়ন বিলিয়ন ডাটাতে আমি ওরকম করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখতে পারবো না, সম্ভব না। অ্যাডভান্সে যাই, ওকে, কোন কলামের ডাটা টাইপ, আমরা আজকে ডাটা টাইপ বুঝতেছি না, অফিসিয়ালি আমরা আজকে ডাটা টাইপ বুঝি না, অতএব আমরা এখানে এমনি ডিসকভার করি। আচ্ছা, নেম টাইটেল কলামের নাম, দূর দরকার নাই, এগুলো তো মরে গেছে, মানে ডেট, আমি চেঞ্জ করতে পারবো না। ডাটা টাইপ অনেক আছে, এসকিউএল সার্ভারের স্পেসিফিক কিছু ডাটা টাইপ আছে, এগুলো সেটার সাথেও মিলতেছে না, তবে পরে আমরা এটা বোঝার চেষ্টা করব, আজকে আমাদের সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই,
আজকে আমরা তাড়াতাড়ি ব্রেক নিতে পারলেই বাসি। তবে এরকম কোনো ধারণা যদি আপনার হয় কোন একটা কলামে অনেক ডাটা থাকবে, যেমন একটা ফিডব্যাক কলামে 5,000 10,000 ক্যারেক্টার পর্যন্ত থাকতে পারে, সেখানে এসে অবশ্যই আপনার এই ওয়াইড এগুলো বাড়ায় নিতে হবে ডাটা টাইপ চেঞ্জ করতে। আপাতত আমি যাচ্ছি না গরিব মানুষ। প্রিভিউ দেখাচ্ছে। ওকে, নেক্সট দিয়ে দিলাম বড় ভাই। খালি নেক্সট দিলে হবে? আমি আসলে চলে আসছি ডেস্টিনেশনে। আচ্ছা, অ্যাডভান্সে কি ছিল? হ্যাঁ, নেক্সট আসছি এবার ডেস্টিনেশন কোথায় যাবে ভাইয়া? আমরা চাইলে এখান থেকে এক্সেলও দেখাইতে পারি, আর একটা সিএসভি ফাইলও দেখাইতে পারি। হইতে পারে না আমি অনেকগুলো সিএসভি ফাইল থেকে সত্য সাপেক্ষে ডাটা নিয়ে আরেকটা সিএসভি ফাইলে জমা রাখতেছি, এরকম যদিও সেটার কাজ করা এখানে 100% কাজ করবে না, কিছুটা হবে। এটার জন্য স্পেশালিস্ট আমার এসএসআইএস প্যাকেজ, যেটা হচ্ছে পরশু ক্লাসে যাব আমি, নেক্সট ক্লাসে না, পরশু ক্লাসে। তো আজকে আমাদের এখন ডেস্টিনেশন আমরা ডাটাবেজে নেব, তাই না বড় ভাই? কারণ এই ডাটা আমি পাইতে আছি আমাকে তো জমা করতে হবে ওয়্যার হাউসে। কই গেল স্কুল সার্ভার, কই গেল? না, হ্যাঁ এসকিউএল সার্ভার, সরি আমার চোখ নষ্ট হয়ে গেছে। নেক্সটে যাই, কানেকশন প্রপার্টি। এই ঘটনা কি? ডটনেট ফ্রেমওয়ার্ক এসকিউএল সার্ভার না, ওএলএডি। হ্যাঁ এই যে নিচে, এই সরি এটা পাচ্ছি না জন্য আমার মাথা ওলটপালট হয়ে গেছে। আমি একটু হইলেই প্যানিক হয়ে যায়, আর কিছু পারি না। ওএলএডিবি প্রোভাইডার ফর এসকিউএল সার্ভার। আচ্ছা, হ্যাঁ এখানে যেমন হবে এখানেও না, আমরা এইটাতে যাব। আমরা এই যে এই তিনটা ওএলএডিবি প্রোভাইডারে যাব, ঠিক আছে? এই যে গ্যারাকল হলে গ্যারাকলে যাব, জাস্ট ওটা যে ডাটাবেস মেইনটেইন করতেছে তার কাছে আমার সার্ভার নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড, এই তিনটা নিতে হবে। তো এসকিউএল সার্ভার, হ্যাঁ এই যে সার্ভার নেম, যদি বাইরে হইতো যে একদম প্রোডাকশনের সার্ভার, সেটাও আমরা নিয়ে নিতাম। আমরা এসকিউএল সার্ভার এতে নেই 1 2 3 4 6 5, এবং কোন ডাটাবেস এখানে বলেও দিতে পারবো, ঠিক আছে? আবার এখান থেকে নিউ আমরা ক্রিয়েটও করতে পারবো। নিউতে যদি যাই, দরকার নেই, নেক্সট দেব। ওকে, এবার আসছে ম্যাপিং জিনিসটা কি? ম্যাপিং জিনিসটা হচ্ছে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে ডাটা হোক, যাই ট্রানজাকশন হয়, এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে গেলে তার ওইখানে প্যাটার্নটা কি হবে, তার ওইখানে টাইপটা কি হবে, সে ওইখানে কিভাবে জায়গাটা নেবে। যেমন প্রোগ্রামেটিক্যালি যেটা স্ট্রিং, ডাটাবেসে সেটা হয়ে যায় ভার ক্যারেক্টার, ঠিক আছে? এরকম কিছু ইস্যু আছে। তাহলে এখানে ম্যাপিং করতে গেলে সোর্সটা তো আমার চেঞ্জ করার কোনো উপায় নেই। ডেস্টিনেশনে আমি একটু দেখি, আচ্ছা এই নামেই নিচ্ছে, তো আমি এই নাম নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি যে ফেক নেম আন্ডারস্কোর TRA, আচ্ছা TRN 01, মানে ট্রানজাকশন 01। আর যদি এমন হয় যে এই সেম ডাটাই আমি ফাইল পাই, সেম স্ট্রাকচারের ডাটা কিছুদিন পর পর, তাহলে এখানে আমি নিব ডেট, আজকের ডেট কত? 20 তারপরে 02, আর আজকে হচ্ছে কত? 03, আর হচ্ছে 01। এটা আমি বুঝবো যে আমি সাল, মাস আর ডেট এইভাবে নিছি, তাহলে আমি কবে কোন ট্রানজাকশনাল ডাটা নিছি সেটা আমার থাকবে। এইভাবে তো আমি আরো নিব, সব আমার ব্যাকআপ থাকতে হবে না। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে এটা তো ছিল না, আমি তখন পাল্টাবো না, আমার ডাটা এক্স্যাক্টলি ওইভাবেই আছে, পরে আমি কি করি ওই আমার ব্যাকআপ নিয়ে আছে। ওকে, এইভাবে আমি নিলাম। এরপরেও যদি আপনার সন্তুষ্টি না হয়, আপনি যদি একটু অ্যাডভান্স ইউজার হন, আপনি এডিট ম্যাপিং এ যাইতে পারবেন। এডিট ম্যাপিং এ গেলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কিভাবে নিচ্ছে, সোর্সেরটা, ডেস্টিনেশনটা, টাইপ কিভাবে নিচ্ছে, এবং চাইলে আপনি এখান থেকেও সাইজ, হাইট, ওয়াইট, মানে হাইট ওয়াইট না, সাইজ, লেন্থ বাড়াইতে পারেন। হ্যাঁ ঠিক আছে। এডিট এসকিউএল কেন দরকার, এটা আজকে ওইভাবে সিরিয়াসলি মাথায় নিয়েন না। এখন ওরা আমাকে ডাটা দিছে, নাম্বার এই সেই করে ডাটা দিছে, ডাটাটা যদি আমি ট্র্যাক করতে চাই, এখন ও যে আমাকে নাম্বারটা দিছে সেটা ইউনিক না, এটা যে কারণে যে কোনো নাম্বার হতে পারে, ধরুন কাস্টমার নাম্বার আর এটা সেল ডাটা, তাহলে একটা কাস্টমার নাম্বার 1 লাখ আসতে পারে না, 1000 আসতে পারে না। সেজন্য অরিজিনালি আমার যেটা করা উচিত, আমি যখন এসকিউএল এ নিব তখন এখানে এক্সট্রা একটা কলাম, তখন এখানে আমি এক্সট্রা একটা কলাম নিব,
রেডি? ওকে, এটাতে ফাংশনের কিছু একটা ঝামেলা আছে। এখানে আমি নিব হচ্ছে আইডি ইন্ট আইডেন্টিটি, আর এটাকে আমরা বলবো প্রাইমারি কি। এটা আমি আপনাদের শিখাবো, কমা দিলাম। তাহলে আমি একটা এক্সট্রা কলাম নিলাম, এটাতে 1 2 3 4 অটো আমার সিস্টেম জেনারেট করে নিবে। তাহলে একটা কলাম থাকলো ইউনিক, যদিও এটা এখানে নেওয়া উচিত হয় নাই, তারপর আমি জাস্ট দেখানোর জন্য। ওকে, এবার আমি ওকে দেই, ঠিক আছে। এবার কাহিনী আছে, আচ্ছা এগুলা জেনে লাভ নেই, এগুলো দরকার নেই, থাক। নেক্সট দিব। নেক্সট দেওয়ার আগে আমি যেহেতু এখানে এডিট টেডিট অনেক কিছু করছি, এই সিস্টেমটা অনেক ফাস্ট, ওইদিকে হয়তো টেবিল ক্রিয়েট করে ফেলছে, এই জন্য নেক্সট দিয়ে ইরর খাওয়ারছে। আমি এখানে ডিবি টেস্টে রিফ্রেশ করি, এখানে এসে টেবিলে রিফ্রেশ করি, না হয় না। যদি দেখি এখানে ওই নামে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট রাইট ক্লিক করে ডিলিট করে দিব। ওকে, যেহেতু ক্রিয়েট হয় নাই, ভালো হয়েছে। আমি নেক্সটে যাই, রান ইমিডিয়েটলি। এসএসআইএস প্যাকেজ এখান থেকে রান করবো না, এসএসআইএস প্যাকেজ আমরা আলাদা ইনস্টল করে রান করবো। এরর কি বলছে? টেলিফোন নাম্বার রিটার্ন স্ট্যাটাস ভ্যালু ফর স্ট্যাটাস টেক্সট ওয়াজ ট্রানকেটেড। ওকে, এই একটা এরর আমাদের মাথা খারাপ, একদম খারাপ করে দিবে, সেই লেভেলে মাথা খারাপ করে দিবে। ট্রানকেটেশন, ট্রানকেটেশন হচ্ছে আমার ডাটা রাখার জায়গায় এখানে লেন্থ আছে 50 ক্যারেক্টার, কিন্তু ডাটা আসছে 51 ক্যারেক্টার। সেই ক্ষেত্রে মাই স্কুল করে কি 50 ক্যারেক্টারে নিয়ে নেয়, ও এই এরর দিত না। ওরা খেল কি করে আমি জানি না, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই। মঙ্গোডিবি ওটুক নিয়ে নিত, বা যত বড় হোক নিয়ে নিত, কারণ ও হচ্ছে আনস্ট্রাকচার ডাটা নেওয়ার এক্সপার্ট। এসকিউএল সার্ভার এরর দিয়ে দিছে, এই ডাটা কাটবে না, ইয়েও করবে না। এ বলছে যে ট্রানকেটেশন মানে কোন এক জায়গায় লেন্থ কম হয়ে গেছে। এখন আপনারা একটু আমাকে হেল্প করেন, আমি তো একাই পারতেছি না। টেলিফোন নাম্বার, ছোটবেলায় টেলিফোন টেলিফোন একটা কবিতা ছিল না? ব্যাক। আপনারা সবাই বিরক্ত, আপনাদের কারো ভিতর কোনো রস কস কিচ্ছু নাই। এই দেশে আমার চেয়ে বিরক্ত কেউ হওয়ার কথা না, কারণ আমি আছি হচ্ছে পারফেক্ট মিডল এজ ক্রাইসিস পয়েন্টে। মিডল এজ ক্রাইসিস বোঝেন? মিডল এজ ক্রাইসিস বোঝেন? যখন মা মেয়ে একসাথে যাচ্ছে, আমার দুজনকেই ভালো লাগে, মা মেয়ে দুজনের সাথে ইয়ে করতে, এই এই এজটা হচ্ছে মিডল এজ ক্রাইসিস। তাহলে ওগুলো বিরক্তি আমাকে দেখায় লাভ নাই। এখন দেখেন, এখানে আমাদের একটা ধারণা আছে, পরে আমরা এটা ঠিক করব। এটা তো আমাদের ট্রানজিশনাল ডাটা, যেহেতু ডাটা মিসম্যাচিং হয়ে গেছে, কোনো একটা ফিডব্যাক ডাটা হয়তো কন্টাক্টে ঢুকে গেছে, এরকম কিছু একটা হয়েছে। আদারওয়াইজ কন্টাক্ট ডাটা জীবনে 50 ক্যারেক্টারে হবে না, এটা কেমন কথা? এটা হওয়ার কথা না। ফিডব্যাক, আচ্ছা পরে ইরোর দিলে আবার দেখা যাবে, তাই না? খালি আমরা কি ইরোর ভয় পাই নাকি? তার আগে আমাদের একটা কাজ করতে হবে, আবার এখানে রিফ্রেশ দিতে হবে। ও ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। এখানে কাজ পারা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কাজগুলো নলেজে রাখা, কোনটার পরে কোনটা। হ্যাঁ, এটা কিন্তু আমার যে ডাটা নিয়ে আপনাদের শিখাইছে ওগুলো হলে কিন্তু ঠুস আজকে নিয়ে আসা হয়েছে ইরোর ডাটা, ইচ্ছা করে পেন দেওয়ার জন্য। হ্যাঁ, এ মা, ইয়াল্লাহ, তো সর্বনাশের ব্যাপার। আমি তো অ্যাটলিস্ট ভাবছি যে সর্বোচ্চ সাপোর্ট করবে 8000 ভার ক্যারেক্টার না, ওই ম্যাক্স মানে ওই 8000ই। আমরা 8000 দিয়ে কোয়ান্টিটি শিখলাম, আল্লাহ রক্ষা করো, ব্রেক মনে হয় নেওয়াই লাগবে। না, ও তো ক্রিয়েট করেই ট্রাই করবে অন দা ফ্লাই। এবার কিন্তু ট্রানকেটেড দেয় নাই, ট্রানকেটেড কিন্তু ওই, ও এটা, ও
one or more character had no match in the target code page. এটা একটা error। ভাই রাগ করে লাভ নাই, এটা এই সাবজেক্ট, একদিন তো ধোকাবাজি ছিল। হ্যাঁ, একদিন ধোকাবাজি ছিল। কোড বেস, কোথাও একটা কোড বেস আছে বুঝছেন। এটা তো আমি ভুলে গেছি, কই গেল টেলিফোন নাম্বার। কোড বেস আছে কোথায়, এটা তো এসএসএস আইএস প্যাকেজ। হ্যাঁ এখানে নাই। ওকে, আইডিটা চলে গেছে আমাদের আবার। ও আছে আছে আছে, আচ্ছা কই গেল টেলিফোন নাম্বার। এই ডাটা সেটটার আবার মজা, সব এরর সব পিসিতে দেয় না। হুম, এন টেক্সট দিই, আমি ভাবছি যে আরো আগায়া এন টেক্সট দিই। কোথাও একটা কোড বেস থাকার কথা, যেটা এসএসআইএস প্যাকেজে আছে, এখানে আমি অপশনটা খুঁজে পাচ্ছি না। ওকে দেখা যাক। এটা এরর হবে, ইগনোর করে দিই। এটা একটা ভালো বুদ্ধি দিছেন, কিন্তু কোড বেজের এররটা একটা অপশন আছে, এটা সিম্পল ইস্যু। কোড বেজের ইয়েটা চেঞ্জ করা যায়, কিন্তু এখানে আমি অপশনটা খুঁজে পাচ্ছি না। দেন তো কোনো কোড বেস বা না না, ওটা ইয়েতে থাকবে, জেনারেলে থাকবে না। কোড পেজ, ওকে। না ওটা এক্সেলে তো আসলে চেঞ্জ করা হয়নি, সেভ করা, ওপেন করা তো নষ্ট, কিন্তু এটা সেইটার কারণে এরর না। না পরেও হবে না। আচ্ছা, ফেক নেম ডট সিএসবি, হুম দেখি। ওকে, জেনারেল কলাম, ওকে অ্যাডভান্স, সেই কলামে যে ডাটা টাইপ পাবো অটোমেটিক্যালি সে ধরে নেওয়ার কথা, এখানে কোড বেজের কিছু আসে না, এটা এরর হয় এসএসআইএস প্যাকেজে। টিপি ফেক নেমস, আচ্ছা এটার নামে নিছে, পরে আমরা চেঞ্জ করবো না। এটা এরর হবে এখানে, এটাতে উপায় নাই। এটা আপাতত এখানে উপায় নাই, কারণ এটার ইয়েটা আটকেছে হচ্ছে কোড বেজে। কোড বেসটা হচ্ছে কোড পেজ, কোড পেজটা হচ্ছে সিএসভি ফাইল থেকে যে ডাটা ফরম্যাট পাচ্ছে, সেই ফরম্যাটটার কোনো এখানে ইকুইভ্যালেন্ট ম্যাপিং পাচ্ছে না। এমন কোনো একটা ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারটা এখানে সেই ইকুইভ্যালেন্ট কিছু পাচ্ছে না, এবং ওইটাকে ইগনোর করার অপশনটা এখানে নাই, ওটা এসএসআইএস প্যাকেজে আছে। সব জায়গায় কিছু লিমিটেশন আছে। এখন ঘটনা হচ্ছে আমাদের তো টেবিল এখানে ইম্পোর্ট করতে হবে, ব্যাপারটা বুঝতেই হবে, ব্যাপারটা বুঝতে হবে, ইম্পোর্ট করতেই হবে। এটা আমরা এসএসআইএস প্যাকেজে অবশ্যই ইম্পোর্ট করব। এখন আপাতত এই ব্যাপারটা দেখি।
ডিলিট করে দিই। আচ্ছা, কতগুলো আসছে সেটাও তো একটা দেখার ব্যাপার। একটাও আসে নাই, তার মানে ওই যে ট্রানজেকশন রান করছে। আচ্ছা, এখানে নরমালি কাজ করে কিভাবে, যদি আমার ডাটা সোর্স ঠিকঠাক থাকে, আমি জাস্ট এটা দেখাচ্ছি। রাইট ক্লিক, টাস্ক, ইম্পোর্ট ডাটা। আমাদের এর আগের বড় ডাটা সেট কোনটা ছিল? কোনটা? না, কোল মাইনিং তো বড় ডাটা ছিল না। বড় ডাটা ছিল মনে হয় সুপার স্টোর ডাটা, 10,000 ছিল না সুপার স্টোর ডাটা, ওইটা তাহলে মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, স্যাম্পল সুপার স্টোর, ওইটা এক্সেল সিএসবি কিছু যায় আসে না সোর্সে, এটা তো ইস্যু না। ব্যাড ডে, তোর ইয়ে করতে হবে, ছোট্ট একটা ডিএলএল ইনস্টল করতে হবে। এই যে দাঁড়ান, আমি এক্সেলটা এটা দেখে পরের টপিক্সে যাবো, এটা ছেড়ে যাইতে যাচ্ছি না। স্যাম্পল সুপারস্টার সিএসবি, আচ্ছা যে কোনো একটা সিএসবি নেই, কি বলেন? কোডটা মানে তো অত বড় না। শিওর? ক্লাস 1 এ তো রাখিস নাই। সার মডেলিংই দেই। কি করার? ও না, এটাও তো সিএসবি নাই। অফিস সাপ্লাই দেই, জিনিসটা দেখি আমরা আসলে যে কিভাবে কাজ করে। নেক্সট, কলাম টলাম সব পাইছে। নেক্সট আমরা ওয়েলে টিভি, ওকে, এসে 1 2 3 4 6 5। নেক্সট ম্যাপিংটাও দেখি, এডিট ম্যাপিং, এডিট এসকিউএল, আইডি, ইন্ট, আইডেন্টিটি, প্রাইমারি কি, কমা, ওকে, স্পেস না দিলেও চলে, ওকে, নেক্সট, নেক্সট, ফিনিশ। তো ডাটা ঠিকঠাক থাকলে মুহূর্তের মধ্যে হয়ে যাবে। 43 না, 4 কোডে 300 হলো, আমরা তো ব্রেক নিয়ে আস্তে আস্তে দেখতাম তো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওকে, এখন ব্যাপার হচ্ছে এখানে আমরা ডাটা অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করব না করব সেটার ব্যাপারে টুকটাক আমি একটু ধারণা দেই। আর আজকের টপিক কি ছিল, ব্রেক নিয়ে এসেই দেখি, 5 মিনিট ব্রেক নেই, ব্রেক নিয়ে এসেই দেখি কি কি বাদ ছিল, একটু এলোমেলো হয়ে গেল। আচ্ছা, ইস্যুটা হচ্ছে যে আমরা যখন ডাটাবেজে ইম্পোর্ট করব, ডাটাবেজের স্পেসিফিক একটা কোলেশন মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্যাক, সাধারণত কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। তো এখানে অপশনে আসলে আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এই কোলেশনটা খুব সিনিয়র ডেভেলপারদেরকেও বলে দেওয়া আছে যে এই কোলেশন নিয়ে যেন কখনোই কিছু না করা হয়, কোলেশনটা যেন সবসময় ডিফল্ট থাকে, সবসময় যেন ডিফল্ট থাকে। তো এটা নিয়ে আমরা এখানে কিছু করতে পারবো না, এই ডাটা সেট স্কেলেও পারবো না, এটা আমাদের একটা লিমিটেশন হয়ে গেল। তাহলে আমাদের এসএসআইএস প্যাকেজে যাইতেই হবে এই ডাটা সেটটা স্পেসিফিক ভাবে ইম্পোর্ট করতে গেলে, ইরোর সহ বা মাল্টি প্ল্যাটফর্মের ডাটা সহ। কারণ আপাতত উপায় নাই, আপাতত ডাটা যেটা আমরা এখানে টেবিলে স্টোর করলাম, আমরা যদি সেটা একটু দেখি, রিফ্রেশ করে টেবিলে যাই, তাহলে আমার এই যে অফিস সাপ্লাই টেবিলটা চলে আসছে। এখন ডাটা সেটের ফাইলের নাম যেভাবে আছে এক্স্যাক্টলি সেইভাবে তো আমরা রাখবো না, তো আমরা আমাদের একটা নাম দিব। ধরেন এটার নাম অফিস সাপ্লাই বা পিওএস, এটার নাম। এবার এটার নাম দিলাম ট্রান আন্ডারস্কোর দিয়ে আমি দিলাম 2020 0301, এটা এই ডেটা আমি নিয়ে রাখছি। এখন এইভাবে আমি 100 বার নিতে পারি কিনা? ওকে, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা ডেট থাকবে। সেম ডেটেও যদি রাখি তাহলে আমি টাইম স্ট্যাম্প রাখতে পারি অথবা 0 1 2 সিকোয়েন্স করে রাখতে পারি। এখন আমার কথা হচ্ছে এরকম ফাইল আমার কাছে মাল্টিপল। এখন এই মাল্টিপল জাস্ট কথার কথা, আমি মাল্টিপল বোঝানোর জন্য কি করতে পারি যদি অনুমতি দেন, আমি জাস্ট আগে দেখবো যে এখানে কয়টা ডাটা আছে আর এক্সেল আমি কয়টা ডাটা দেখছিলাম। তাহলে
প্রত্যেকটা এসকিউএল সাপোর্টেড ডাটাবেস, ওরাকল বলেন যাই বলেন না কেন, সিলেক্ট কিউরিটা সাপোর্ট করবেই। সিলেক্ট মানে হচ্ছে আমি ডাটা দেখতে যাচ্ছি, স্টার মানে হচ্ছে সব কলাম, আর ফ্রম দিয়ে আমি টেবিলের নামটা বলবো। আমার টেবিলের নাম হচ্ছে এই, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাই দিলাম। এটা হচ্ছে স্কিমা, বাই ডিফল্ট সবগুলার স্কিমা ডিবিও। তো স্কিমা নিয়ে আমরা কাজ করব না। আমি জাস্ট যদি F5 চাপি, এক্সিকিউট দেই, তাহলে আমি এখানে দেখছি 43 রো এবং সব ডাটা আমার ঠিকঠাক ভাবে আছে, সব ডাটা ঠিকঠাক ভাবে আছে এবং এখানে আইডিও ছিল। ওকে, এখন আমার যদি এরকম আরো একটা থাকতো, তাহলে আমি এখানে জাস্ট এটা আপনাদের শেখার দরকার নাই, সিলেক্ট স্টার ইনটু সেম টেবিল, কিন্তু এই টেবিলটা মনে করেন যে আমি গতকালকে বানাইছি, তাহলে এটা 0301 না হয়ে এটা হবে হচ্ছে 0229। তাহলে এখন যদি আমি এটা রান করি, তাহলে এখানে আমরা দেখবো যে আমাদের সেম টেবিল, সেম স্ট্রাকচারের টেবিল, কালকে একটা নেওয়া, আজকে একটা নেওয়া। এরকম পরিস্থিতিতে আমরা ডাটা তো আমার যে টেবিলে কাজ করতেছে সে তো দুইটা টেবিল চিনবে না, সে চিনবে একটা টেবিল, সে চিনবে একটা টেবিল। সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা এখানে বলবো যে সিলেক্ট স্টার ফ্রম প্রথম টেবিলটা, সরি প্রথম টেবিল আমার এইটা হবে, তাই না? কারণ এটা আমরা ধরে নিয়েছি যে এটা আমার প্রথম টেবিল। তারপরে আবার আমরা এই, আমি কিছু পারতেছি না, বাইরে বলা বলি করেন না, হ্যাঁ। আর এই কিউরিটা আমি বারবার রান করাইতে চাচ্ছি না, এই জন্য দুইটা হাইফেন দিয়ে আমি এটাকে কমেন্টস করে রাখতেছি। তাহলে এখন দুইটা টেবিল থেকে ডাটা আসবে, কি ব্যাপার, একই জিনিস কপি করছি দুইবার, ওই জন্য দুইজন হাসতেছে, কিন্তু আমার ভুল ধরাই দিইনি। এবার এক্সিকিউট দেই, দুইটা আলাদা আলাদা রেজাল্ট সেট নিয়ে আসছে, সমস্যা নাই, আমি এখানে ইউনিয়ন করে দিব, দিলে 43-43টা করে রো, এখানে আমার 43টাই আসছে, তাই না? মুশকিল, ওই যে সেম সেম ডাটা আছে, ওই জন্য সেম ডাটা সে নেয় নেই, ডুপ্লিকেট গুলো বাদ দিছে। ওকে, আমিও নোয়াখালী, ইউনিয়ন অল দিয়ে দিলাম, সিলেক্ট করে একটুকু রান করতে পারি, অথবা আমি রান করলে যা আছে সবই রান হবে, 86টা রো। এখন এইভাবে এই কিউরিটা রাখাও একটা মুশকিল ব্যাপার, এইভাবে এই কিউরিটা রাখাও একটা মুশকিল ব্যাপার। এখন ওকে বলবো এই কিউরি রান করো, ওকে আমার একটা অবজেক্ট দিতে হবে, সিঙ্গেল অবজেক্ট দিতে হবে। এখন এখানে আমরা দুইটা কাজ করতে পারি, বলবো একটা হচ্ছে ভিউ বানায় রাখতে পারি, আমার যত টেবিল হবে আমি ভিউতে এরকম ইউনিয়ন অল ইউনিয়ন অল ইউনিয়ন অল করে করে ভিউটা বারবার এডিট করব। আরেকটা কাজ করতে পারি, যেহেতু ডাটাগুলো আমার মাধ্যমেই হচ্ছে, আমি একটা মাস্টার বা ফাইনাল টেবিল রাখবো যেখানে ডাটাগুলো এক এক করে যাবে। তাহলে এখানে আমরা ইউনিয়ন অল প্রথমবার, একদম প্রথমবার যদি ধরি যে দুইটা টেবিল আমার নাই, তাহলে এটা একটু কপি করি, নিচে যাই, মনে করি দুইটা টেবিল আমার নাই, একটাই টেবিল, তাহলে এখানে জাস্ট আমি ফ্রমের আগে ইনটু বলবো, ইনটু বলে বলবো যে পজ অল, মানে পজের অল ডাটা, এটা হচ্ছে আমার ফাইনাল টেবিল। বাইরের যারা ডাটা চায় তাদেরকে আমি এই টেবিলটার নামই বলবো। তাহলে প্রথমবার আমার এই পজ অল টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। আমি যদি রিফ্রেশ করি, এটা কিছু শিখাচ্ছি না, এসকিউএল সার্ভার টেকনিক্যালি শেখাবো নেক্সট ক্লাসে। আজকে হচ্ছে ধারণা, আবহাওয়াটা নিয়ে নিচ্ছি আমরা, যে কিভাবে এটা কাজে লাগে, কিভাবে মুহূর্তের মধ্যে হেল্প করে, কিভাবে প্রোগ্রামেটিক ইস্যুটা আমাদের আসলে জানা লাগবে। পজ অল আসছে, তাই না? এখন এইটাতে শুধু 29 তারিখের ডাটাটা আছে, তাহলে আমি চাচ্ছি এরপরে যতগুলা টেবিল আসবে এই ডাটাগুলো ওইখানে দিতে। তাহলে এবার আমি বলবো ইনসার্ট, এর পরের বার থেকে, প্রথমবার ওইভাবে ক্রিয়েট করলাম, পরের বার থেকে ইনসার্ট ইনটু পজ আন্ডারস্কোর অল, এখানে আমি বলবো এই তোর এটা কেমন ল্যাপটপ রে, ইন্টার দিলে কাজ করে না। এবার আমরা বলবো সিলেক্ট স্টার ফ্রম, সত্য থাকে যে এটার কলাম স্ট্রাকচার এটার কলাম স্ট্রাকচার যেন সেম থাকে, যদি সেম না থাকে তাহলে এখানে আপনাকে কলামের নাম বলতে হবে, এখানে যেভাবে কলামের নাম বলছেন এখানে ঠিক সেই সিকোয়েন্সে কলামের নামগুলো বলে দিতে হবে। আমি আপাতত কনফিডেন্স যে স্ট্রাকচার সেম সেম থাকবে, এই জন্য আমি এইবার রান করি। আচ্ছা, যেহেতু এবার পজ হলে আমরা ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে দেখি যে এই কলামটা আইডেন্টিটি হয়ে গেছে অটোমেটিক্যালি,
যার কারণে ওখানে তো 1 নাম্বার 2 নাম্বার অলরেডি আছে, 3 4 নাম্বার আর নিচ্ছে না। আমি আপাতত আইডেন্টিটিটা উঠাই দিই। এটা হইছে, এটা অ্যাভয়েড করা, এগুলো আমরা পরে দেখব। এখন একটু অ্যাডভান্স লেভেলের কাজ বা টেবিল স্ট্রাকচার চেঞ্জ করার কাজ যখন আমরা ম্যানুয়ালি করতে চাই, পারি না, সেভ টেক্সট ফাইল কাজটা আসলে হয় নাই। এই জন্য একটা ফিচার আমাদের ওপেন করে নিতে হবে, টুলস অপশন, হয় নাই, টুলস অপশন। প্রথমে কঠিন মনে হতে পারে, আজকের ক্লাস কোনো শিক্ষণীয় ক্লাস না, আজকে শুধু দেখার ক্লাস। নেক্সট ক্লাসে এই জিনিসগুলো সহজ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। ডিজাইনার প্রিভেন্ট এই চেকটা উঠাই দিবেন। আমার মতো বোকা লোকের যদি এগুলো মুখস্থ থাকে, আপনাদের কাছে এটা কোনো ঘটনা না, জাস্ট ভরসা রাখবেন। ওকে, এইবার আমি আইডেন্টিটি উঠাই দিছি, এবার কন্ট্রোল এস দিব, ও সেভ নিয়ে নেবে। এবার আমি সেম কিউরিটা এক্সিকিউট করব। এই টাইপের এরর আপনার হবে, আপনি ব্যবসাকে খেয়ে গেছেন, কোনো আগামাথা কিচ্ছু বুঝতেছেন না, আমাকে ফোন দিবেন। আমি ফোন ধরবো না, আধা ঘন্টা পর ফোন দিবেন। আমি সাধারণত ফোন ধরতে না পারলে আমি ব্যাক করি যখন অ্যাভেলেবল হই। এগুলো আমি আপনাদের অনেক দূর হেল্প করতে পারবো, শোনার সাথে আমি রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে? তো এরকম এমন না যে 100 200 শিখলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, এরকম বিষয় লাখের উপরে, এটা লিস্ট করাও সম্ভব না। আমার মোটামুটি 10 12 বছর ধরে এগুলো নিয়ে কাজ করি। আমিও এখনো প্রবলেমে পড়ি, গুগলে সার্চ দেওয়া লাগে, সারাদিনে আমার 100 এর উপর গুগলে সার্চ দেওয়া লাগে। তো অতএব এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। তাহলে এবার দেখা গেল আমার পজল নামে একটা ফাইনাল টেবিল আছে, তাই না? এবার আমি যদি বলি যে সিলেক্ট স্টার ফ্রম, এবার আমি 86টার ওই পাবো, ইয়াল্লা আমি কিচ্ছি 86টার ও পাবো, ওই দুইটা টেবিল থেকে আনছি। 43, না না 43 43 86 না দিছি, এই যে এটাকে দিছি। তার মানে এরপর থেকে যত টেবিল আসবে আমি শুধু স্ক্রিপ্টে এই জায়গায় টেবিলের নামটা বা ডেটটা চেঞ্জ করে এই কিউরিটা চালাইলেই ডাটাগুলো এখানে ইনসার্ট হইতেই থাকবে, ইনসার্ট হইতেই থাকবে, ইনসার্ট হইতে থাকবে। এখন এই কাজ আপনি বসে বসে ইনসার্ট করবেন, এমনটাও ঝামেলা। দেখেন, যদি ফ্ল্যাট ফাইল সোর্স হয় তাহলে আপনার হয়তো এইভাবেই করতে হবে, সুবিধাজনক, যে ইরেগুলার দিচ্ছে, ফিনান্সের লোক দিচ্ছে, সাপ্লাই চেইনের লোক দিচ্ছে, আর আমি এইভাবে করতেছি। আমার জবই তো এটা। আমার 2 দিন ছুটিতে 3 দিনের দিন ছুটির পরে আসবো, 2টা ফাইলের জায়গায় 6টা ফাইল জমবে, আমি এইভাবে দিব। বাট যখন অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ডাটা আসা শুরু করবে, হেভি ডাটা, সেগুলো তো আর এক্সেলে আসবে না, কুলাবে না। তাহলে সেগুলোর আলাদা একটা ডাটাবেস থাকবে, হয়তো ওরাকল, হয়তো এসকিউএল। সেখান থেকে আপনার ওয়্যার হাউস বোর্ডের সামারি ডাটা টানতে হবে, কোনো টেনশন নাই। এই কিউরিগুলো আমরা একবার শিখে যাই, শিখে যাওয়ার পর আমরা এখানে এই যে এজেন্ট আছে, এজেন্টে এসে জব আছে, খুব সুন্দর করে নিউ জব দিতে পারবো। এখানে আমরা কিউরিটা লিখে দিই, ধরেন একটা নাম দিলাম, ঠিক আছে? স্টেপে আসলাম, এখানে এসে নিউ স্টেপ, অনেক স্টেপ দিতে পারি, এখানে আমি কিউরিটা দিয়ে দিলাম যে ওই ডাটাবেস থেকে সিলেক্ট করো। হ্যাঁ, তাহলে ডেটটা নেবে কি, কারেন্ট ডেট। এমন হইতে পারে যে জবটা চলে নাই, তাহলে লাস্ট এইখানকার টপ ডেটটা বের করো, তারপর এখান থেকে সিলেক্ট করো এখানকার টপ ডেটের পরের ডাটা যেগুলো আছে সবগুলো এখানে নিয়ে আসো। এই টাইপের কিউরিগুলো আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা এখানে শিডিউলে যাব, গিয়ে আমরা নিউ শিডিউল, এখানে আমরা ওয়ান টাইম রিকোয়ারিং, আমরা এটা উইকলি দিতে পারি, ডেইলি দিতে পারি, মান্থলি দিতে পারি, যে কোনো টাইমে দিতে পারি। তার মানে যখন ট্রানজেকশনাল ডাটা 24 ঘন্টা তো আর ডাটা লোড থাকবে না, যদি 3 শিফটে কারখানা চলে, তারপরে কোনো না কোনো একটা সময় আছে যেখানে যাওয়া আসা বা ট্রানজেকশন অনেক কম, ওরকম একটা সময় আমি ডাটা নিয়ে আসলাম। সাধারণত খুব বেশি ইম্পর্টেন্ট হলে 12টা আগে নিতে হবে, 12টা আগে নিতে হবে। এইভাবে আমরা ডাটা টানতে পারবো। এখন এই যে ডাটা টানতে পারবো, এটা আমরা ওরাকল থেকেও নিতে পারবো, এসকিউএল থেকেও নিতে পারবো, মঙ্গোডিবি থেকে, যে কোনো কিছু থেকেই নিতে পারবো। কিন্তু ফ্ল্যাট ফাইল সোর্স হলে ম্যানুয়াল ইন্টারাপশন, মানে ম্যানুয়াল প্রসেস দরকার, কারণ আপনাকে সিলেক্ট করতে হবে, এই ধরতে হবে। সেটা আমরা এসএসআইএস প্যাকেজ দিয়েও 100% অটোমেটেড করতে পারবো না, কারণ এসএসআইএস প্যাকেজে যে কাজটা আমি রেগুলারই করতেছি, আপনারা বুঝতেছেন তো আমার কথা, যে অমুক ফোল্ডারে আমার ফাইলটা থাকবে, ওই লোক অমুক ফোল্ডারে দিবে, তাহলে অমুক ফোল্ডারে ওই ফাইলটা আমি ম্যাপ করে রাখলাম। ওই ফাইলটা কি হলে কোথায় যাবে, লাখের উপরে গুলো এই টেবিলে যাবে, 50,000 থেকে 1 লাখ এখানে যাবে, 50,000 থেকে 10,000 এখানে যাবে, 10,000-এর নিচে গুলো এখানে যাবে, এরর ডাটা গুলো এখানে যাবে এক্সেলে, ওইটা লগে যাবে, এটা এই যাবে, পুরো প্যাকেজটা আমি সাজাইলাম, সাজাই আমি প্রজেক্টটা সেভ করে রাখলাম। তখন হবে কি, এই যে ক্লিক করে ফাইল দেখানো এত কিছু আর লাগবে না,
এসএসআইএস এর প্যাকেজে যাব, রান করব, এরকম এই যে এখানে যেমন এক্সিকিউট করতেছি না, ঠুস করে সব চলে যাবে এবং কোনটা কোন দিকে কত গেছে সব লগ টক দেখাই দিবে। তারপর ওইটা আর একটা ইস্যু। আর এখানে যে আমরা প্রবলেমটাতে বললাম কোড পেজ, এই প্রবলেমটা আমরা ওইখানে সলভ করতে পারবো, এটা ওই কাজের জন্য না। কারণ এখানে কোলেশন ল্যাঙ্গুয়েজ প্যাক কতগুলো আপনারা তো দেখছেন, প্রত্যেকটা দিয়ে দিয়ে টেস্ট করা সম্ভব না। প্রত্যেকটা দিয়ে দিয়ে টেস্ট করলাম, একটা সাপোর্ট করবো, সেটা তো আমার যে নর্মাল কাজগুলোই হচ্ছে না। নর্মাল কাজগুলো যে হবে তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ এসকিউএল সার্ভারের কোডটা বাই ডিফল্ট কেস সেনসিটিভ না, বড় হাতের এ আর ছোট হাতের এ সেম। কিন্তু এই যে কোলেশন যদি চেঞ্জ করি হয়ে যায় ভাই বড় হাতের এ আলাদা, ছোট হাতের এ আলাদা, ল্যাঙ্গুয়েজ প্যাকের উপর এই জিনিসগুলো নির্ভর করে। ওই জন্য এখানে আমরা ওইটা ধরবো না। ওকে, এটুকু ব্যাপারে আমি বুঝাইতে পারছি যে এসকিউএল সার্ভারটা আমরা যদি ডেভেলপার মোডে না শিখি, ডেভেলপার মোডে নাও শিখি, তারপরেও আমার জন্য অনেক কার্যকর। ওকে, আরো কিভাবে কার্যকর? পজল তো আমার আছে, এখানে আমি অনায়াসে ডাটাগুলো দেখতে পারবো, যেমন ইউনিট। ঠিক আছে, ওরা এখন আমাকে বলছে যে আমাদের ইউনিট আসলে 10টায় একটা, মানে কারো যদি 10 ইউনিট হয় আসলে 100 ইউনিট, আমরা ইউনিট ধরে 10টা করে, জাস্ট কথার কথা। এখন আপনি যদি ওদের মতো 10টা 62 ধরেন, এটা আসলে 620, আপনার অ্যানালাইসিসে কাজে দিচ্ছে না। তাহলে আপনি যেহেতু জানছেন এটা আসলে 10 গুণন হবে, তাহলে এই কলামটা কি করবেন? তাহলে এখানে স্টার না দিয়ে আমি এবার বলি যে আইডি কমা, তারপরে বলি অর্ডার ডেট। অর্ডার, রাগ করতেছেন আপনারা? কারো কোনো আওয়াজ নাই, সবার মন খারাপ। রিজিওন, রিপ, এইটাকে আমি রিপ নামে দেখতে চাচ্ছি না, মনে হচ্ছে কেউ মরে গেছে মরে গেছে। অ্যাজ, বানান কি হবে? বানান ভুলে আমার দোষ নাই। আইটেমটাকে আমি দিতে চাচ্ছি আইটেম অ্যাজ প্রোডাক্ট। খুব ইজি, আমি টেকনিক্যালি কিছু বোঝাচ্ছি না, জাস্ট নরমালি দেখেই বোঝা যাচ্ছে। ইউনিটস গুণন 10 অ্যাজ ইউনিট। খালি তো ল্যাপটপটা আমার ইয়েতেই আসতেছে না। ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস। এখন এখানে সমস্যা, ইউনিট প্রাইসটা এখানে দেখেন যে একটা স্পেস আছে, খেয়াল করছেন? এখন যদি স্পেস থাকে তো ভেরিয়েবলের নাম, তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারবো, বোঝা গেছে? আদার্স এটা সাপোর্ট করবে না, ও দুইটাকে আলাদা কলাম মনে করবে। ওকে, এবার আমার আরেকটা কলাম লাগবে, আমাদের আর্লিয়ার অ্যানালিসিস থেকে আমরা বুঝছি, সেটা হচ্ছে যেহেতু আমরা ইউনিট গুণন 10 করছি, এইটা গুণন ইউনিট প্রাইস, ইউনিট গুণন 10 গুণন ইউনিট প্রাইস অ্যাজ সাব টোটাল। মনে আছে আমরা যে সাব টোটাল করছিলাম, এখানে যেহেতু 10 দিয়ে গুণন করছি। আচ্ছা, চাইলে যদি বেশি দূরে চলে যায় আপনি এটা আলাদা লাইনে আনতে পারেন, এর কোনো দরকারই নেই। এবার আমি এইটুকু রান করে দেখি। ওকে, কনভার্সন ফেল্ড হোয়েন কনভার্টিং দ্য var ক্যারেক্টার ভ্যালু 499 টু ডাটা টাইপ ইন্ট। var ক্যারেক্টার ভ্যালু মানে কোথায়? 499। এবার হ্যাঁ, এবার সিরিয়াসলি আমাকে দেখতে হবে, তাহলে এখানে একটু ঝামেলা আছে, এই কিউরি না করলে ঝামেলাটা আমি বুঝতে পারতাম না। তাহলে ডিপি টেস্টে যাই, এখানে যাই, ডিজাইনে যাই। ও আচ্ছা, সবই তো var ক্যারেক্টার আসছে, এটাও ঠিক হয় নাই। অরিজিনালি তখনই আমাকে ঠিক করে আনা উচিত ছিল। হোক, অসুবিধা না, আমরা এসএসআইএস প্যাকেজে এগুলো সব কেয়ারফুলি দেখে আনবো। এখন পারতেছি না, কি করব? সেক্ষেত্রে আমার আইটেম ইউনিটসটা var ক্যারেক্টারটাকে চেঞ্জ করে আমরা এখানে বলি ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে ফ্র্যাকশনাল ডাটা, আর ইন্টিজার মানে হচ্ছে ফ্র্যাকশন হবে না, 4 5 6 পূর্ণ সংখ্যা, তো আমরা ফ্লোট দিই। ফ্লোট দিয়ে আমরা ইউনিট প্রাইস এইটাকেও আমরা ফ্লোট করে দিই, দিয়ে সেভ দিই। যদি ডাটা ফরম্যাট অনুযায়ী ঠিকঠাক থাকে, এসকিউএল সার্ভার এটাকে সুন্দর কনভার্ট করে ফেলতে পারবে। অনেক বেশি ডাটা হলে অনেকক্ষণ সময় নেবে, বাট কনভার্ট করে ফেলতে পারবে। আর যদি ডাটা ফ্লোট করার ফরম্যাটে না থাকে, তখন 4.99 তারপরে 5.00 স্পেস এরকম থাকলে তখন ও আর কনভার্ট করতে পারবে না। তখন আমাকে কিউরি করে দেখতে হবে কোন কোন কলামে এরকম ঝামেলা আছে, একটা ফাঁকা আছে, এই আছে, ওই আছে, ওই কিউরিগুলো আমাদের শিখতে হবে। কারণ কয়েক কোটি ডাটাতে আমি প্রোগ্রামিং ছাড়া ধরতে পারবো না, কোনোভাবেই ধরতে পারবো না। ধরে ধরে ওগুলাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে, অথবা স্ক্রিপ্ট দিয়ে আপডেট করে ওর স্পেসগুলো কেটে দিতে হবে। সেগুলো অ্যাটলিস্ট আমাদের শিখতে হবে। এগুলো ওই যে পাওয়ার বিআই টিআই ওগুলোর হেল্পে থাকলে চলবে না, কারণ ওরা একটা সার্টেন পয়েন্টে পারে, তার আগে আমাকে এখানেই শিখতে হবে।
এখন কথা সেটা না, কথা হচ্ছে ওইটা আমি ভালো ভালো কনভার্ট করতে পারলাম, কপাল ভালো, দিব এক্সিকিউট। এবার আমার ডাটা আসছে, তার মানে এবার আমার ফরম্যাট 100% ঠিক আছে। এবার মাল্টিপল টেবিল থেকে ডাটা একটা টেবিলে আসতেছে, ওই একটা টেবিল থেকে ডাটা আমি, ওইটা তো ফাইনাল ডাটা, সব ডাটা আছে, সেখান থেকে ক্যালকুলেট করে নেম চেঞ্জ করে এই করে ওই করে আমি আরেকটা ডাটা ফরম্যাট বানাইছি। এবার এটাও যদি আমি ডাটাবেসে রাখি আমার অনেক স্পেস লাগবে না, বারবার এত বড় জিনিস রাখা অনেক স্পেস লাগবে। এই জন্য আমি এটাকে করব কি, ক্রিয়েট ভিউ, ভিউ অ্যাজ, ভিউ হচ্ছে ভার্চুয়াল টেবিল। আমরা যে এতক্ষণ যেগুলো দেখছি ওগুলো হচ্ছে টেবিল, ফিজিক্যালি জায়গা নেই, ফিজিক্যালি কলাম আছে। আর ভিউ হচ্ছে এই যে আমি একটা কিউরি করলাম, এই অনুযায়ী একটা ভার্চুয়াল টেবিল হিসেবে রিপ্রেজেন্ট হবে, এই কিউরিটা এখানে সেভ থাকবে, এইভাবেই আমাকে ডাটা দেখাবে, কিন্তু এটা আসলে টেবিল না, কোনো জায়গা নিবে না। এবার যদি আমি এটা এক্সিকিউট করি, ও তাহলে VW পজ, ঠিক আছে, এখানে আর অল টল দেওয়ার দরকার নেই, কারণ আমি জানি এখানে এই যে পজ অল টেবিলে যা আছে সব এখানে আসতেছে, এটা যেহেতু আমি জানি, তা আমি এবার আরেকবার এক্সিকিউট দিই, একবার হয়নি। এবার আমরা ভিউ ফোল্ডারে যাই, রিফ্রেশ করে দেখবো যে VW পজ একটা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এবার নিউ কিউরিতে যাই, আমি যদি বলি যে সিলেক্ট স্টার ফ্রম VW পজ, এবার আমি যদি এক্সিকিউট করি, সুন্দর আমার ওই কিউরিটা এক্সিকিউট হয়েছে। এবার বাইরের যে ডেভেলপার আছে যারা আমার কাছে ডাটা চায় তাদেরকে আমি এই ভিউটা দিব, এটা একটা দেওয়ার সুবিধা, সে আমার ডাটা নষ্ট করতে পারবে না। ভিউতেও ডাটা ইনসার্ট করা যায়, বাট এইখানে করা যাবে না, ওটা আলাদা ইস্যু, ওইদিকে আমরা যাবো না। তাহলে এবার বাইরের যারা ইউজার আছে তাকে আমরা এই ভিউটা দিব, কানেক্টিভিটি একটা করে দিব, ওই যে খালি নামে ছিল ওই ইউজারকে পাসওয়ার্ড দিব আর বলবো এটা ভিউ, ও তখন এই ভিউ থেকে এই ডাটাটা নিবে, সাজানো বুঝে মনে বুঝতে পারবে। এবার ডে বাই ডে যতই ডাটা ওইখানে জমা হয়, ওইখানে আমি কিউরি করে জমা করি আর SSIS প্যাকেজ দিয়ে জমা করি, অথবা জবের মাধ্যমে জমা করি, যখন যেই সিচুয়েশন হবে সেইভাবে আমরা জমা করব, যেগুলো আমরা নেক্সট ক্লাস থেকে একটা একটা করে শেখা শুরু করব। আর তাহলে তো আমার সব এখানে উপস্থিত এক্সাক্ট ফরম্যাটে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, এই যে ডাটাবেসটা এই ফরম্যাটে নিলাম, যেখানে উদ্দেশ্য আমার ডাটা স্টোর করা, কোন ডাটা স্টোর করা, ট্রানজাকশন ডাটাগুলো ক্যালকুলেশন করে স্টোর করা, যাতে করে কেউ না কেউ ডাটা অ্যানালাইসিস করতে পারে। এই মডেলে যখন আমরা ডাটা স্টোর করব তখন এটাকে বলা হয় ডাটা ওয়্যারহাউজিং, ঠিক আছে। তার মানে আমরা আজকে ডাটা ওয়্যারহাউজিংটা দেখলাম, যেটার জন্য আহামরি কোনো সাইন্টিস্ট হওয়া লাগে না, শুধু জানতে হয় আমার কি ডাটা লাগবে, কই থেকে পাবো, আর আমি কিভাবে রাখবো। ডাটা ওয়্যারহাউজিং এ কোনো রিলেশন করতে হয় না, ডাটাবেস সব লজিক টজিক এত কিছু মেইনটেইন করতে হয় না, এত ডাটা কিছু মেইনটেইন করতে হয় না, আমি শুধু ফাইনাল ডাটা নিয়ে এখানে রাখবো। তাহলে ট্রানজাকশন ডাটাতে RDBMS সাইন্টিস্ট করে শিখতে হয়, কেন? প্রত্যেকটা ট্রানজাকশন যাতে সুপার ফাস্ট হয়, প্রত্যেকটা রিপোর্ট যাতে সুপার কুইক আসে, তাই না, ইন্ডেক্সিং যাতে ঠিকঠাক ভাবে হয়, সার্চগুলো যাতে তাড়াতাড়ি হয়, ডাটা যাতে ইন্টিগ্রেটেড হয়, ডাটা যাতে রিলায়েবল হয়, স্পেস কনজাম্পশন যেন সলিড হয়, একটু বেশি যেন জায়গা না নেয়, অনেক কিছু চিন্তা করতে আমার এগুলো চিন্তা নেই, আমি তো ট্রানজাকশন মোডে চালাচ্ছি না, সারাদিন ট্রানজাকশন হচ্ছে, সেই ডাটা আমি ক্যালকুলেট করে কিউরি করে প্রসেস করে আমি রাখতেছি, ঠিক আছে। যখন কালকে যে সেল হয়ে গেছে সেটাতে কোনো ট্রানজাকশন হবে, তাহলে কালকে সেল আমি শুধু কাস্টমার ওয়াইজ সামারি নিয়ে রাখবো, সেলসম্যান ওয়াইজ সামারি নিয়ে রাখবো, প্রোডাক্ট ওয়াইজ সামারি নিয়ে রাখবো, একটা টেবিলে যদি রাখতে চাই এমন ভাবে রাখবো যাতে ওইখান থেকে প্রোডাক্টের সামারি, কাস্টমারের সামারি, সেলসম্যানের সামারিও বের করা যায়, ওই মোডে ডিজাইন করে মিনিমাম ফরম্যাটে রাখবো, বুঝা গেছে। এখন এক্সেল থাকবে না, নষ্ট হবে, অ্যাক্সেস থাকবে না, নষ্ট হবে, সিএসভি নষ্ট হবে, প্রোডাক্ট হবে, এই হবে ওই হবে, ডকুমেন্ট ভার্সন চেঞ্জ হবে, এইখানে আর চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। আমি এই ডাটাবেসটা একজন এডমিনের তত্ত্বাবধানে থাকবে, এই ডাটাবেসটা হাইলি ব্যাকআপ করা হবে, রিস্টোর করা হবে, পুরো একটা ডাটাবেসটা রিকভারি মডেল আলাদা থাকবে। তার মানে আপনার পিসি রিস্টোর হয়ে গেল, ডাটাবেস রিস্টোর হয়ে যাবে, এই ডাটাটা থেকেই যাবে, এবং হাতে হাতে পাপা করে 20 বছর পর এই ডাটাবেসটা সাইজ কয়েকটা রাইট হয়ে যাবে, কিন্তু সে স্মুথলি কাজ করবে, অ্যানালাইসিস করতে একই ভিউ দিয়ে একই কানেক্টিভিটি দিয়ে কাজ করবে, মনে বুঝতে পারবেন। খুব বেশি কি টেকনিক্যাল ব্যাপারটা, খুব বেশি টেকনিক্যাল, ওকে। এখন আজকে আমি আপনাদের কিছু কিছু ব্যাপার দেখাইতে পারি না, এটা যেমন সত্য, আবার কিছু কিছু লজিক আজকে আমরা নতুন পেলাম, এটাও সত্য। আর আপনাদের বাসায় গিয়ে বুধবার বেশি সময় নেই, আজকে কালকের মধ্যে এসকিউএল সার্ভার ইনস্টল করতে হবে, প্রবলেম হলে খালিদকে ফোন দিতে পারেন, আমাকেও ফোন দিতে পারেন, কোনো সমস্যা ওই বড় ভাইকেও ফোন দিতে পারেন,
উনি এসকিউএল সেটআপে এক্সপার্ট। ওকে, ফেক ডাটা সেট নিয়ে আজকে আমরা বেশি একটা কাজ করতে পারি নাই, কারণ আমার ধারণা ছিল এটা এখানেও হবে। এটা যে এখানে এইভাবে কাজ করবে না আমার জানা ছিল না। এক্সেল ট্রিক অ্যান্ড প্রবলেম, এক্সেলের একটু আমি রিভিউ দিব আপনাদের 5টা মিনিট। ওয়ার্কিং উইথ ডাটা, মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে র ডাটা। র ডাটা কত ধরনের ফরম্যাট হতে পারে আমাদের অলরেডি ধারণা হয়ে গেছে। এখানে আমাদের যে ইটিএল প্রসেস, এক্সিকিউট, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড। তো আমরা এখানে যখন কিউরি করলাম, যত ছোট পরিসরে হোক ডাটা কি আমরা কিছুটা ট্রান্সফরমেশন করছি, ডাটা চেঞ্জ করছি, একটু অ্যানালাইসিস করা লাগছে, তো এটা আরো হেভি মুডে যাবে, তখন এটা বলতে ভালো লাগবে। ওকে, তাহলে এই ইটিএল প্রসেসটাতে আপনার নোটপ্যাড, ছোট ডাটাবেজ নোটপ্যাড প্লাস প্লাস কাজে দিতে পারে, এক্সেল কাজে দিতে পারে, এসকিউএল সার্ভার কাজে দিতে পারে, ওরাকল কাজে দিতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম কাজে দিতে পারে, ও এসএসআইএস প্যাকেজ কাজে দিতে পারে। ডাটাবেস তো ডাটাবেস, এখানেও আপনি যে কোনো রিলেশনাল ডাটাবেস আপনি স্টোর করতে পারেন। আমি যে কিউরিগুলো করলাম এগুলো ওরাকলেও কাজ করবে, মাইএসকিউএলও কাজ করবে, শুধুমাত্র আইডেন্টিটি কিওয়ার্ডটা কাজ করবে না, এটা ওরাকলে সিরিয়ালাইজ, আর মাইএসকিউএল হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এখন আপনি যখন মাইএসকিউএল কাজ করবেন, আইডেন্টিটি কাজ করতেছে না, গুগলে খালি সার্চ দিবেন যে আইডেন্টিটি কিওয়ার্ড ইকুইভ্যালেন্ট ইন মাইএসকিউএল, সাথে সাথে আপনার বের হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ওকে, অ্যানালাইসিস করার জন্য পাওয়ার বিআই, সার্ভার আর পাইথন, পাওয়ার বিআই, সার্ভার আর পাইথন, ইভেন এসকিউএল একটু অ্যাডভান্স লেভেলে জানলেও আপনি কোড করে করে অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে আমরা এখনো যাই নাই অ্যানালাইসিসে, আমরা ওই ভিজুয়ালাইজেশন শিখে এইদিকে শুরু থেকে শুরু করছি। তারপরে ভিজুয়ালাইজ, পাওয়ার বিআই, টেবল এউ আর পাইথন। তারপরে আমার মনে হচ্ছে যে পাওয়ার বিআই আর পাইথন এগুলো এই দুই জায়গায় ওস্তাদ। ইভেন পাইথন দিয়ে আপনি ডাটা প্রসেসও করতে পারবেন, যদি স্টোর করতে পারবেন না, স্টোর করতে গেলে কোনো একটা ডাটাবেসের হেল্প লাগবেই। ঠিক আছে, যাক, এখন আমাদের একটা ম্যাপ হয়েছে, এতদিনে হয়তো আমরা কিছুটা কনফিউশন ছিলাম, এখন একটা ম্যাপ হচ্ছে ধীরে ধীরে। ডাটা ওয়ারহাউজিং কি, আমি তো আপনাদের ধরাই দিছি ব্যাপারটা আজকে। এসকিউএল সার্ভার সেটআপ করা, প্র্যাকটিস ডাটাবেস। এবার বলবো, হ্যাঁ বল। হ্যাঁ, কিছু কনভেনশন আছে, আজকে আর ওগুলোতে না যাই ভাই। হ্যাঁ, এবার প্রথমে আমি এসকিউএল এ এসে কিছু ব্যাপার দেখাই দেই, সরি, এক্সেল। এক্সেলে আজকে আপনারা বাসায় যাবেন, আমি জানি না আমি যে কেমন পারি, আপনারা অলরেডি বুঝে গেছেন। এক্সেলে চাইলে টেবিল বানানো যায়, সেক্ষেত্রে আপনি কতগুলা কলাম হয়েছে ধরবেন, কতগুলা রো হয়েছে ধরবেন, কন্ট্রোল টি, ওকে, ও টেবিল বানিয়ে নিন। এরপর যে কোনো কলাম ধরে আপনি ফিল্টার করতে পারবেন ডাটাগুলো। এগুলো একটু ডিসকাভার, অনেক ডাটা সেট দিছি আপনাদের, পছন্দের যে কোনো ডাটা সেট ওপেন করে এগুলো একটু ডিসকাভার করবেন। যে কোনো কলাম ধরে তার ফরম্যাট চেঞ্জ করা যায়, ফরম্যাট সেল, এই ফরম্যাট গুলো একটু কি দেখবেন, চেঞ্জ করার দরকার নেই, বিভিন্নটা ধরে ধরে দেখবেন, ধরে ধরে দেখবেন। দুইটা সেল মার্জ করা যায়, ঠিক আছে, কালার চেঞ্জ চেঞ্জ করা ওগুলোর দরকার নেই। এই ইস্যুগুলো টুকটাক একটু দেখবেন, দেখলেই এনাফ, আর তেমন কিছু লাগবে না। এই এক্সেলে চাইলে গেট ডাটা করা যায়, যেটা পাওয়ার বিতে আমরা করব ডাটা। আপনাকে যদি কেউ ওই রকম ফরম্যাটে ডাটা দিতে না চায়, আপনি স্কুলে অ্যারেঞ্জিং করছেন, শর্ত সাপেক্ষে একটা কিউরি দিয়ে ডাটা নিয়ে আসবেন, বা ওই যে ভিউটা আছে না, মনে আছে না ভিউটা, ওই ভিউটার ডাটাই নেবেন। তাহলে ডাটা, আমি এটা দেখাই দিই, এটা ইম্পর্টেন্ট। ওই যে একটু কিছু পারে না ডাটা, এই যে আপনার জন্য গেট ডাটা ভুলে গেছি, ফ্রম ওয়েব, from other source. Thank you. From SQL Server. Okay, server name dot dot মানে APC, পিসির নাম আর এই হচ্ছে SA 1 2 3 4 6 5। এটা অবশ্যই আপনাকে চেক করতে হবে, ডাটাবেসটা বানায় কিছু একটা কিউরি করে যে সব কানেক্টিভিটি ঠিকঠাক আছে কিনা। নেক্সট, টিবি টেস্ট, VW pause, নেক্সট, ডিসক্রিপশন দরকার নেই, ফিনিশ, ওকে।
এটার মধ্যেই চলে আসছে, এটার জন্য আন্তরিক একটা ফাঁকা শিটে নেওয়া লাগতো, কিন্তু ডাটাটা খুব সুন্দর অর্গানাইজ হয়ে আসছে। এবার আসেন, যে ডাটাটা আমি এখানে নিতে পারি না, ওইটা কেউ করছে কি এসকিউএল সার্ভার বা ওরাকলে ওই যে ভিউতে আনছে, এনে কপি করছে। দেখেন ব্যাপারটা আমি আপনাদের দেখাই। নরমালি সবাই ডাটা যেভাবে দেয় আর কি, দেখাবো খালিদ। এই কপি উইথ হেডার, তারপরে এক্সেল ওপেন করে জাস্ট পেস্ট করে। ছোটখাটো ডাটা হলে এইভাবে আসে, তারপর ব্যাক ফরম্যাট ঠিক থাকে না বা অনেক কিছু ঝামেলা হয়, তারপর নরমালি ইটস ওকে। কিন্তু যখন 10 20 30 40 মেগাবাইটের উপরে ডাটা যাবে, এইভাবে কপি পেস্ট করলে এক্সেল নিতে পারে না, কারণ ক্লিপবোর্ডের একটা ক্ষমতা আছে, এখানে নিতে পারে না। যার কারণে অনেক বড় ডাটা যখন আপনি কাউকে দিবেন, এইভাবে দিলে আপনি ধরা খাবেন, সে অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আমি একটু আগে এই শিটে যা দেখাইলাম ওইভাবে ডাটাটা নিতে হবে। ওই যে আমাদের ফেক নেম ডাটা সেটটা, ওইটা যদি এইভাবে নিত গেট ডাটা করে, কোনো একটা কলাম নষ্ট হইতো না, কিন্তু ওই কপি পেস্ট করে নেওয়ার কারণে কলামটা নষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে ট্রেডিশনাল যেভাবে আমরা এক্সেল বা এগুলোকে দেখে আসছি, ব্যাপারটা ওইরকম না, একটু এইদিক ওইদিক গেট ডাটা বিভিন্ন সিস্টেম বিভিন্ন কারণে বানানো। ইভেন গত ক্লাসে আপনারা দেখছেন যে টেবল ইউতে আমি আনতে পারতেছিলাম না, কান্ট্রি ডাটা আনতে পারতেছিলাম না, মনে আছে? ওকে, আপনারা হয়তো রাগ করতেছেন। কান্ট্রি লিস্ট উইথ পপুলেশন, তুই জিডিপি কই লিখেন, কারণ সবাই বলবে যে ওর শুনে শুনে। ধরেন এইটাতে এই টেবিলগুলো আছে, আমি জাস্ট কপি করলাম। এবার আগের মতো ভুল করব না, আমি ভুল করে বেশি। ইয়াল্লা, ফ্রম ওয়েব, মনে হয় ঝামেলা করবে। তুই যে বদের বদ, তুই ইচ্ছে করে এখানে কিছু একটা করছিস আমাকে বিব্রত করার জন্য। আচ্ছা, এটা তো হবে না, কিন্তু হলো না, তোর এখানে কিছু একটা আপডেট নাই, কোনো একটা ঝামেলা আছে। এ অটোমেটিক্যালি টেবিল নামগুলো রিকগনাইজ করার কথা। হ্যাঁ, আমি 16তে নিজেই গত ব্যাচে যে পিসিতে ইয়ে করছি 16ই ছিল, 16তেই আমি ইয়ে করছি, ডাইরেক্ট টেবিলের নামগুলো বামে চলে আসে। তাহলে এটা মনে হয় অনেক পুরানা ভার্সন বা কিছু একটা ঝামেলা আছে বা ও বুঝছি 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 এসএসডিটি টুল দিলে এটা ঠিক হয়ে যাবে। দেখ, এটা 2 দিন অ্যাটেম্প নিলাম, 2 দিনই দেখাতে পারলাম না। এটা আমাদের একটা ব্যর্থতা, লাল গাড়িতে লেখা থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওয়েবটা এখানে খুব সুন্দরভাবে আসার কথা, যাক হইল। অ্যালাইনমেন্ট ভেঙে যাবে, ডাটা টাইপ ভেঙে যাবে। আপনার কথার মানে হচ্ছে কপি পেস্ট করেই নেওয়া লাগবে, অ্যালাইনমেন্ট ভেঙে গেল, সেক্ষেত্রে এসএসআইএস প্যাকেজে যে কটা ডাটার অ্যালাইনমেন্ট ভেঙে গেছে, নট রিকভারেবল, বাদ দিতে হবে, মায়া ত্যাগ করতে হবে, কারণ একটা পর্যায়ে আমরা পারবো না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ওই পর্যায়টাতে যাবো, ওইটা যখন এসএসআইএস প্যাকেজে দেখবো, এই ডাটাগুলো আমাকে বাদ দিতে হবে, কিছু করার নেই, ভুল ডাটা নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে, বাদ দেওয়া হবে। ঠিক আছে, এবং যে রোগুলো বাদ দিবেন ওটা র ডাটা আবার আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আর কি যেন দেখাতে চাইছিলাম, একটা বলছিলেন যে এক্সেলের ইয়েটা দেবো। হুম, ওখানে যত ডাটা আসবে ভিউ তো জাস্ট ভার্চুয়াল টেবিল, ওই কিউরিটাই রান করবে। এবার আসেন, অনলাইনে হাজার হাজার স্যাম্পল ডাটা আছে, হাজার হাজার, এগুলো তো আপনি নিবেন, স্কুলে কাজ করবেন। যেমন আজকে আমি আপনাদের একটা দিব, ডাটা ওয়্যারহাউসের মধ্যে মাইক্রোসফটের ডিজাইন করা একটা ডাটাবেস। আপনারা বাসায় গিয়ে কি করবেন, আমি যে টুকটাক সিলেক্ট কিউরিগুলো করলাম, এই কিউরিগুলো এটার উপর অ্যাপ্লাই করবেন, কি কি কলাম আছে দেখবেন, কি কি ফরম্যাট আছে, টেবিলের ডিজাইন দেখবেন, সব দেখে ব্যাপারটা ডিসকভার করবেন। অ্যাডভেঞ্চার ওয়ার্ক ওই স্যাম্পল ডাটাবেসটাকে বেস্ট ডাটাবেস বলা হয়। ওইটা দেখলেই যদি কেউ বুঝতে পারে, তার অনেক আইডিয়া 80% ধারণা হয়ে যাবে। এখন ওই ডাটাবেসটা যে আমি আপনাদের দিব, আমি সাথে আনছি কিনা, হ্যাঁ আমি সাথে আনছি।
এখন ডাটাবেজ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার দুইটা পদ্ধতি আছে। এক হচ্ছে এমডিএফ এলডিএফ ফাইল নেওয়া, যেটা অ্যাটাচ করা লাগে, আর এক হচ্ছে ব্যাকআপ রিস্টোর করা। তো ব্যাকআপ ফাইল আছে, আমরা নিব হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ক 2014, এই যে ডিডব্লিউ মানে ডাটা ওয়্যার হাউস, আমাদের ট্রানজাকশনাল দরকার নাই, ওয়্যার হাউস দরকার। এখন এই ব্যাকআপটা আমি কিভাবে আমার ডাটাবেজে নিব, বাসার ডাটাবেজে নিব? ব্যাকআপটা এখানে আছে। ওকে, এবার আপনি একটা এমনি নরমালি ডাটাবেস ক্রিয়েট করবেন। ধরেন আমি তো এমনি নরমালি ক্রিয়েট করছি, জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে টাস্ক, আপনি যাবেন রিস্টোরে, কারণ আমার ব্যাকআপ আছে, আমি রিস্টোর করব ডাটাবেস। যেহেতু ভিডিও আছে এত টেনশনের কিছু নাই। এখানে এসে আমরা বলবো ডিভাইস। ডিভাইস বলার পর আমরা এখানে সিলেক্ট করব এই যে উইজার্ডটা, উইজার্ড সিলেক্ট করে আমার ব্যাকআপ ফাইলটা আমি দেখাই দিব। আর আমি গত ক্লাসে বলছিলাম আর 3টা ক্লাস মোটামুটি গোছাই যাবে। তো আমি যেহেতু ভদ্রলোক, এক কথার মানুষ, আজকে বলতেছি আর 3টা ক্লাস সব গোছাই যাবে। নেক্সট ক্লাসেও বলবো আর 3টা ক্লাস। ওকে, অ্যাড অ্যাড দিয়ে আমাকে ফাইলটা দেখা যেতে, এটা লিটল বিট একটু সি। হ্যাঁ, বলে বলতে পারি, আমার ভরসা দিই। এই তুই কোন ইউজার? এই আমার পেন ড্রাইভের ভিতরে না, আমার ডেস্কটপের ভিতরে। তুই কি অল ইউজার? তোর নাম কি এখানে? ইউজার নাম কি? কই খালিদের বাচ্চা সারং বাচ্চা নাই তো? নাই তো ভাইয়া। এটা ডেস্কটপে যাইতে হবে না? দূর, এত ঝামেলায় কে যায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা শুধু একটা মনে করেন যে ডি ড্রাইভে নিলেন একটু কষ্ট করে। হ্যাঁ, খালিদ শয়তান তো ঝামেলা করে ফেলছে। ঝামেলা তো তোর দোষ দিব, সবসময় দোষ দেওয়ার জন্য একজন থাকা লাগে। তোকে এই কোর্সে কেন আমি ইনক্লুড করছি খামাকা? যদি শান্তি মতো দোষ দিতে না পারি। ওর ডি ড্রাইভও নাই। দাম দিয়ে পিসি কিনছিস, একটা হার্ড ড্রাইভ বাড়াই নিতে পারছিস না? সমস্যা নাই, আমার পেন ড্রাইভ দিতে পাইছে, পেন ড্রাইভেও আছে ব্যাকআপটা। ঠিক আছে, কই গেল? হুম, ওইটার একটা অ্যানালিসিস দিব তোকে। ক্লাস 4 পাওয়া গেছে 2014। হ্যাঁ, ওকে, আর কিছু করা লাগবে না, জাস্ট ফাইল ব্যাকআপ নেওয়ার সময় যদি মনে হয় সিতে যথেষ্ট জায়গা নেই, তাহলে এখানে আপনি রিলোকেট দিয়ে যে কোনো একটা জায়গা দেখাই দিতে পারবেন। ঠিক আছে, তো আমি রিলোকেট দিচ্ছি না, আছে থাক ডিফল্ট। ওকে, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট কিছুক্ষণ সময়। ওলা, আমাকে উঠতেও দিল না, আমি ভাবলাম উঠে একটু হাঁটাহাঁটি করবো। এবার আমরা এখানে আসি, এখানে এসে ডাটাবেসটা রিফ্রেশ করি, তাহলে এখানে আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ক ডিডব্লিউ পেয়ে গেছি। এটা তোর আগের ছিল না? তুই তো পারবি না, তুই এখন এখানে যে টেবিলগুলো আছে, আপনি জাস্ট সিলেক্ট অল ফ্রম টেবিলগুলো দেখবেন, টেবিলগুলো রাইট ক্লিক করে ডিজাইনটা দেখবেন। এটাতে আমি কোনো এক্সাম্পল রান করব না, পাওয়ার বইতে শুরুটা এটা দিয়ে করব। তো আপনারা যদি এটা দেখে আজকের সিলেক্ট করি বা জিনিসটা একটু আয়ত্তে নিয়ে আসেন, তাহলে আমার জন্য অনেক আগায়। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা করব কি? নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো ডাটাবেসটা কেন ক্রিয়েট করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, টেবিলের রিলেশনটা কিরকম হবে। যেমন আমার 50,000 ডাটা আছে, ওইখানে বারবার মনে করেন যে 20,000 বার ময়মনসিংহ লেখা আছে, এটা কি ওখানে থাকা উচিত? তার বদল যদি আমরা সিটি নামে একটা টেবিল করতাম, ময়মনসিংহ এর কোড দিতাম 8 9 কিছু একটা, আর ওখানে 8 দিতাম, তাহলে একটা রিলেশনাল ডাটাবেসে। এখন এটা আমি নন ক্ষেত্রে, নন ফ্যাক্ট আমি আপনাদের বলতেছি, আপনারা হ্যাঁ হ্যাঁ বলতেছেন, আননোন ফ্যাক্টে কি হবে? তাহলে নেক্সট ক্লাসে আমরা শুরুই করব কেন ডাটাবেস ডিজাইন করব, কিভাবে ডিজাইন করব, টেবিল আর্কিটেকচার কি রকম হবে, সহজ কথায় ডাটা টাইপ কি রকম হবে, তারপর নরমালাইজেশন একটা প্রসেস হবে, আর হচ্ছে এটা করার পর ডাটাবেসটা সহজে আমরা ক্রিয়েট করব কিভাবে যে কোনো প্ল্যাটফর্মে, এটাও আমরা নেক্সট ক্লাসে শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমাদের হচ্ছে আরডিবিএম এর শেখার ক্লাস। ঠিক আছে,
যদি এমন কেউ থাকেন যে এই ব্যাপারগুলো জানেন, নরমালাইজেশন ভালো পারেন, ডাটাবেস ভালো পারেন, রিলেশন ডাটা জানেন, তাহলে নেক্সট ক্লাস মিস করলেও চলবে, রেস্ট নিতে পারেন। ঠিক আছে, ওকে। আর নেক্সট ক্লাস কেউ মিস করলে ওটা রিকভার করতে পারবেন না ভিডিও দেখে। নেক্সট ক্লাসটা আরো হবে না, কারণ নরমালাইজেশন প্রসেসটা পুরাই লজিক্যাল। আমি আপনাদের বুঝাই বলবো, আপনারা উপলব্ধি করবেন, পুরাই লজিক্যাল। ওইটা ওই টিউটোরিয়াল দেখে বই পড়ার জীবনেও হবে না। বহু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এ প্লাস পাওয়া ছেলেপেলে ডাটাবেসের বেসিক জিনিসটাই ও প্রাইমারি কি ফটফট করে মুখস্থ বলে দেয়, ফরেন কি বলে দেয়, কম্পোজিট কি একদম মুখস্থ বলে দেয়, 100-এ 100 পাইছে, সব তার মুখস্থ। কোথায় কাজে লাগে, কোন সিচুয়েশনে কম্পোজিট কি করতে হয়, হ্যাঁ হ্যাঁ আর বলতে পারে না। কেন ইন্ডেক্সিং করব, কিভাবে এটা ফার্স্ট হয়, ক্লাস্টার কি, নন ক্লাস্টার কি, তারপরে রিলেশনশিপের ধরনগুলো কি, কোনটা হচ্ছে কি বলে সেট নাল, কোনটা ক্যাসকেড, এই টাইপের রিলেশন কি, কিচ্ছু বলতে পারবে না। এগুলো হচ্ছে রিয়েল লাইফের ব্যাপার। তো আপনাদের যেটা হচ্ছে রিয়েল লাইফের ব্যাপারটা উপলব্ধি করতে হবে। যখন প্রবলেম করবেন মনে থাকবে না, সার্চ দিয়েও পাবেন না, আমি আছি, আমাকে জিজ্ঞেস করবেন ফোন দিয়ে। ওই জন্য নেক্সট ক্লাস করতে হবে, খুব সিরিয়াসলি করতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকে এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কেউ বোঝে নাই। তাহলে আমি আশা করি আপনারা বাসায় গিয়ে ডাটাবেস ইনস্টল করবেন, অ্যাডভান্স সার্ভার ব্যাকআপটা রিস্টোর করবেন, এই জিনিসগুলো কভার করবেন, আর যে ডাটা সেটগুলো দিছি সবগুলো ইম্পোর্ট করার চেষ্টা করবেন। কেউ কথা বলতেছে না, মানে সবাই আমার উপর যথেষ্ট বিরক্ত। শেট